বাসর ঘরে বসে আছে ইরা নতুন বউ সেজে। হবে নিজের ইচ্ছেতে বসে নেই, বসে আছে ওর বাবার কথা ভেবে। কিভাবে কি হলো তা আপনারা কিছুক্ষণ পরে বুঝতে পারবেন। একটু পরে আকাশ আসে রুমের মধ্যে। অন্য সব বউদের মতো ইরা বিছানা থেকে উঠে আকাশকে সালাম দেওয়া তো দূরের কথা, বিছানায় বসে আছে। কিরে নবাবজাদা, তোর এতক্ষণ আসার সময় হলো? আপনি কিন্তু বারবার আমাকে অপমান করছেন। তোর মতো ছেলের মান থাকলে তো তোকে অপমান করব। যা নিচে এসে ঘুমা। আমি আপনার স্বামী, আর আমি কেন নিচে এসে ঘুমাবো? তোকে স্বামী হিসেবে ভুলেও মানি না। তুই কিভাবে আমাকে বিয়ে করেছিস তা ভুলে গেছিস? না, ভুলিনি। আপনিও ভুলে যান নাই আমি কেমন। দেখ, আমি তোর থেকে তোর জ্ঞান নিতে পারবো না। তুই নিচে এসে ঘুমা। আমার সাথে যদি উল্টাপাল্টা কিছু করার চেষ্টাও করেছিস তাহলে তোর জন্য মোটেও ভালো হবে না, কথাটা আমি তোকে বলে দিলাম। আকাশ কোনো কথা না বলে চুপচাপ সোফায় শুয়ে পড়ে। এইদিকে আপনারা তো ভাবছেন কি থেকে কি হয়ে গেল। গল্পের শুরুতে কথা নেই, বার্তা নেই, বিয়ে করে নিল। কিন্তু এর পেছনের কাহিনী জানতে হলে আপনাদের গল্পটা প্রথম থেকে শুনতে হবে, তাহলে বুঝতে পারবেন সবটা। তাহলে চলুন আগের কিছু কাহিনী বলি। তবে কাহিনী শুনে আপনারা আবার বলিয়েন না, ভাই গল্পের নামের সাথে তো কাহিনী তেমন মিল নেই। কিন্তু এই মিল চাইতে হলে গল্পটা পুরোটা পড়তে হবে, কেননা গল্পটা একটা গোলকধাঁধার মতো। কোনো কাহিনী যদি মিস করে ফেলেন তাহলে কিন্তু অনেক কাহিনী আবার মিস করে যাবেন। গোলকধাঁধার কারণে কাহিনী প্রথমে বুঝতে পারবেন না, কিন্তু যত সামনের দিকে যাবেন ততই আপনাদের কাছে পরিষ্কার হতে থাকবে কাহিনীগুলো। আগে একে তোমাকে একটা মিশন দেব, সেটা অনেক সহজ, তাই ওটা তোমাকে শেষ করতে হবে। এত সহজ একটা মিশন, অথচ সেই মিশনে আমাকে কেন দিবেন? আর কিছু কারণও আছে, তুমি তাহলে তৈরি হয়ে নাও। আমি তাহলে সব অস্ত্র রেডি করে নিচ্ছি। এখানে তোমাকে কোনো কিছুই নিতে হবে না। তাহলে কি করতে হবে স্যার? আপাতত তুমি বাসায় ফিরে একটু রেস্ট নাও, বাকিটা আমি তোমাকে জানিয়ে দেব। এতক্ষণ কথা হচ্ছিল একে আর ওর স্যারের মধ্যে। একে নামটা একটা ছদ্মনাম, কেননা একে একজন রাই এজেন্ট। আর একে যেহেতু একটা এজেন্ট, সেখানে ওর স্যারের পরিচয় আপনাদের আশা করি দেয়া লাগবে না। এবার ওর মিশন কি তা আপনাদের পরেও জানানো হবে। আপাতত আপনাদের একটা কথা বলি, একে পরিবারের কেউ নেই। যদিও কেউ বেঁচে থাকে তাহলে তাকে পরবর্তীতে নিয়ে আসা হবে। এইদিকে 2 দিন পরে একে মিশন শুরু হয়। অন্যদিকে আপু, আপু, আম্মু, কোথায় গেলে তোমরা? এরকম করে চেঁচাচ্ছিস কেন? চাচা বোনাতে কি করব? তোমাকে যে বলেছিলাম আমার একটা নতুন গাড়ি লাগবে, সে কথা কি তোমাদের কানে যায় না? 1 মাস আগে তো তোকে একটা গাড়ি কিনে দিলাম, এখন আবার নতুন গাড়ি কেন? তোমার কি টাকা পয়সার অভাব আছে নাকি যে আমাকে গাড়ি কিনে দিতে হলে তোমার সব টাকা একেবারে ফুরিয়ে যাবে? আমরা কখন তা বলেছি? দেখ, তুই আমাদের একমাত্র মেয়ে, তোর সুখই তো আমাদের সুখ। তাছাড়া তোকে তো এবার নিজে কিছু করে নিতে হবে। আমি আবার কি করব? আমার শরীরের অবস্থা তো ভালো না, আমার পরে এই ব্যবসায় তোকেই তো ধরতে হবে। মানে কি আপু? আমার বয়স মাত্র 23, এই বয়সে আমি ব্যবসায় কি বুঝবো? তোকে কি এখনই বোঝার জন্য বলেছে নাকি? তোর বাবার সাথে অফিসে যা, তারপরে ওখানে থেকে আস্তে আস্তে শিখে যাবি। ঠিক আছে, ভেবে দেখবো। এখন আমি ভার্সিটি গেলাম। এইদিকে ইরাও চলে যায়। অন্যদিকে একে কাছে কল দেয়। তোমাকে এখনই একবার হেডকোয়ার্টারে আসতে হবে। তুমি আগে আসো, তারপর বলতেছি। কিছুক্ষণ পরে একে চলে আসে হেডকোয়ার্টারে। এসে দেখে আরো অনেক ডিপার্টমেন্টের বড় বড় অফিসারও আসে ওখানে। সেজন্য ওখানে থাকা একটা চেয়ারে বসে পড়ে। তোমরা এখানে যত লোক আছো সবাই কিন্তু আমার জন্য গুরুত্বপূর্ণ সদস্য, তাই তোমাদের মধ্যে আমি এখন কয়েকটা মিশন ভাগ করে দিব। আপাতত এখন যে মিশন নিয়ে আলোচনা করতেছি ওটা শেষ করলেই হবে। পারবে তো সামলাতে? আমি তা বলিনি। তুমি যে একটা মিশনও ফেল করনি তা আমি জানি, তবে এই মিশনে কিন্তু তোমার প্রাণও চলে যেতে পারে। আমার প্রাণ চলে গেলেও আমি মিশন সাকসেস করব। এটা একজন রাই এজেন্ট এর সাহসিকতার পরিচয়। তারা দেশের জন্য প্রাণও দিতে প্রস্তুত। তোমার তাহলে যা কিছু লাগবে তা আমাকে বলো, আমি সেগুলো 2 দিনের
মধ্যে ম্যানেজ করে কল দিব তোমাকে। আর বাকিদের কোনো কিছু লাগলে আমাকে বলো। না স্যার, এই মিশন আমাদের যা কিছু আছে তা দিয়ে আমাদের হয়ে যাবে। আলাদা কোনো হাতিয়ার আমাদের লাগবে না। তাহলে একে তুমি লিস্টগুলো আমাকে মেসেজ করে পাঠিয়ে দিও। তাহলে যাই আমি। এইদিকে একে তো চলে যায়, অন্যদিকে ইরা আর বান্ধবীগুলো বসে আছে ক্যান্টিনে। ওখানে বসে ওরা আড্ডা দিতে থাকে, এক একজনের এক এক রকমের কথাবার্তা। আচ্ছা শোনো, আমি একটা কথা জানতে পেরেছি। কি কথা? তাড়াতাড়ি করে বল। আমাদের ইউনিভার্সিটি থেকে নাকি এবার পিকনিকে নিয়ে যাওয়া হবে। কি বলিস, সত্যি নাকি? সত্যি মানে 100% সত্যি কথা। কিন্তু কোন জায়গায় নেওয়া হবে? যতদূর শুনেছি কাশ্মীর যাওয়া হবে। কি বলিস? ওখানে তো খালি মারামারি আর যুদ্ধ লেগেই থাকে। ওখানে এসে কি শহীদ হব নাকি? আরে স্যার যখন ঠিক করছে তখন এইগুলো আর থাকবে নাকি? তাও শুনেই তো ভয় করছে। আচ্ছা এখন চুপ করো, 4 দিন পর আমরা যাচ্ছি। তোরা আজকে টাকা জমা দিয়ে দে। তুই যখন যাচ্ছিস তখন না এসে তো উপায়ও নেই। এইদিকে এরা নিজেদের মধ্যে সবটা ঠিক করে নিতে থাকে, অন্যদিকে একে ওর স্যারকে সব লিস্ট পাঠিয়ে দেয়। আমি তাহলে এইগুলো জোগাড় করতেছি, আর তুমি তাহলে তোমার টিম রেডি করে ফেলো। আমার টিম থেকে শুরু করে সব কিছু রেডি করা আছে। এত তাড়াতাড়ি করে তা সিলেক্ট করাও হয়ে গেল? আমার কোনো কাজে লেট হয় না, তা তো জানেন। আমি তাহলে তৃতীয় দিনের দিন এসে সবটা নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। এইদিকে খেলা তো এখন হবে, কেননা সামনের দিকে কি হতে চলেছে তা বোঝাই কষ্টকর। কেন কষ্টকর হবে তা আপনারা জানতে পারবেন কিছুক্ষণ পরেই। এইদিকে 2 দিন পরে আকাশের লোকদের পাঠিয়ে দেয়, যেগুলো একে নিয়ে আসতে বলেছিল সেগুলো আনিয়ে নেয়। তা ওরা নিয়ে আসে একে গোপন আস্তানায়, যে আস্তানার খবর শুধু আবির জানে। আবির হচ্ছে একে বিশ্বস্ত একজন এজেন্ট, আর একে আবিরকে নিজের ছোট ভাইয়ের মতো দেখে, আর আবিরও একে নিজের বড় ভাইয়ের মতো করে দেখে। এইগুলো নিয়ে আসার পরে রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? অসুবিধা কেন হবে? আমাদের এজেন্সির গাড়ি থাকলে কারো সাহস কি আছে সেখানে এসে হামলা করবে? এখন চল, ভিতরে মালামালগুলো ঠিক আছে কিনা তা চেক করে দেখি। এরপর ওরা খুলে ভিতরে দেখে লিস্ট অনুযায়ী অনেক হাতিয়ার বেশি এসেছে। ওখানে থাকা অনেক হাতিয়ার আছে যা আবির কখনো নাম শোনার তো দূরের কথা, কখনো চোখেই দেখেনি। আজকে সে সব হাতিয়ার দেখে আবির তো অবাক হয়। এইগুলো এত ছোট ছোট? এইগুলো দেখতে ঠিক যতটাই ছোট, আবার কাজ করে ততটাই সাংঘাতিক। কি বলেন? ঠিক বলছে। এখন তোকে আমি এগুলোর ব্যাপারে কিছুক্ষণ বোঝাতে থাকি, যেন মিশনে তোর কাজে আসে। আচ্ছা তাই করো। এইদিকে একে আবিরকে বুঝতে থাকে, অন্যদিকে আপনারা হয়তো ভাবছেন গল্পের নায়ক কোথায়। একে গল্পের নায়ক নাকি অন্য কেউ হবে নায়ক? সেই সব প্রশ্নের উত্তর জানতে হলে আপনাদের কিন্তু অবশ্যই গল্পটা ভালো করে পড়তে হবে, তাহলে বুঝতে পারবেন কে নায়ক আর কে ভিলেন। আচ্ছা এই সাবজেক্ট বাদ দিয়ে এবার চলুন অন্যদিকে কি হচ্ছে তা আমরা দেখে আসি। ওইদিকে ওই তোর টাকা কি জমা দিয়েছিস? এই মাত্র দিয়ে আসলাম। তা আমরা যাব কখন? এই তো আগামীকাল। তাহলে তো আজকেই সব গুছিয়ে রাখতে হবে। তোরা তাহলে যা, আগামীকাল দেখা হচ্ছে। সাথে করে বাড়তি টাকা নিয়ে আসিস। সেটা তো আনবই। এইদিকে আগামীকাল ওরা বেরিয়ে পড়ে কাশ্মীরের দিকে। ওখানে একটা হোটেলে ওরা উঠে, কিন্তু হোটেলটা কাশ্মীর থেকে কিছুটা দূরে। তোমরা তাহলে এক একটা রুমে 3 জন করে চলিও। জি ম্যাম, যাচ্ছি। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, সেজন্য তোমরা ফ্রেশ হয়ে রেস্ট নাও। 1 ঘন্টা পরে তোমাদের জন্য নাস্তা পাঠিয়ে দেওয়া হবে, এরপর রাত 10টায় খাবার, আর সকাল 8টার দিকে আমরা ঘুরতে বের হব। আমি যে সময় ঠিক করেছি তা যেন হয়, এর বেশি সময় কিন্তু পাবে না তোমরা। এরপর যে যার রুমে চলে আসে। এইদিকে সময় অনুযায়ী ওদের সব কিছু দেওয়া হয়। অন্যদিকে একে আর আবির আরও কিছু এজেন্ট সাথে কমান্ডো অফিসারও তৈরি হয়ে নেয়। একে ওখানে পৌঁছে আমাকে জানিও। জি স্যার, আপনাকে সব তথ্য জানিয়ে দেবো আমি। সাবধানে যাও তাহলে। যদি তোমাদের দরকার পড়ে ওখানে থাকা কিছু লোকাল পুলিশের সাহায্য নিতে পারবে। তার সাথে বাকি যে কোনো ফোর্স থাকলে পরিচয় দিয়ে ওদের সাহায্যও নিতে পারবেন। যদি দরকার পড়ে তাহলে অবশ্যই নিব। এরপর ওরা একটা হেলিকপ্টার করে বেরিয়ে পড়ে 15 জনের সদস্য নিয়ে।
ওদের উদ্দেশ্য ওদের যে কোনোভাবেই হোক ওদের পূরণ করে নিতে হবে। এই দিকে একে আর বাকিরা চলে আসে কাশির। ওরা ওখানে কয়েকটা তাঁবু টানিয়ে নেয়। স্যার, এখান থেকে ওই জায়গাটা ভালো করে দেখা যাচ্ছে। সেজন্য তো এখানে আমরা তাঁবুগুলো টেনে রাখলাম। একটা কাজ করো, যত তাড়াতাড়ি পারো হেলিকপ্টারটা লুকিয়ে ফেলো, কোনোভাবেই কেউ যেন বুঝতে না পারে এখানে কি আছে না হচ্ছে। চিন্তা করবেন না, হয়ে যাবে। এইদিকে ওরা কাজ করতে থাকে। সকালে ওরা বের হয় জায়গাটা ভালো করে দেখার জন্য, কেননা জায়গাটা ভালো করে চিনে রাখলে ওদের জন্যই সুবিধা হবে। একটা কাজ করো, আমরা 7 জন ক্যাম্প থেকে এসে পথ আর পরিস্থিতিগুলো দেখে আসি। বাকি 8 জন ক্যাম্পে থাকবে। আবির, তুমিও ক্যাম্পে থাকবে। যদি সন্দেহভাজন কোনো কিছু চোখে পড়ে আমাকে অবশ্যই কল করবে। আগে সন্দেহ কতটুকু তা বুঝে কল দিব। যদি আমরা একাই মনে হয় মোকাবিলা করতে পারবো, তাহলে আর আপনাকে শুধু শুধু কল দিব না। ঠিক আছে, যা ভালো মনে করো। 3 জনে তাহলে রান্নার কাজ করতে থাকো, বাকি 4 জন চারদিকে স্নাইপার দিয়ে নজর দিতে থাকো, আর একজন আমাদের দিকে নজর রাখবে। মানে আমাদের আশেপাশে যদি সন্দেহভাজন কোনো কিছু দেখো তাহলে অবশ্যই জানাবে। আমাদের সবার কাছে ট্র্যাকার লাগানো থাকবে, তাহলে তোমরা কোথায় কোথায় গিয়েছো ওরা ওখান থেকে দেখতে পারবে। আর তোমরা যদি হারিয়ে যাও এখান থেকে তোমাদের সাহায্য করা হবে। জি স্যার, তাহলে তো ভালো হবে। এতে করে জঙ্গলে হারিয়ে যাওয়ার ভয়ও থাকবে না। এদিকে আকাশ ও বাকি 6 জনকে নিয়ে বেরিয়ে পড়ে 2 জন 2 জন করে, মোট 3টা ভাগ করে তাদের 3 ভাগে পাঠিয়ে দেয়। একে নিজে একাই একটার দিকে বেরিয়ে পড়ে যেন কেউ সন্দেহ করতে না পারে, আর সবার মুখ কালো পর্দার দ্বারা ঢাকা। এক কথায় ওদের মুখ কেউ দেখতে পারছে না, কেননা ওরা সব সময় পরিচয় গোপন করে চলাচল করে, সেজন্য ওদের আজ পর্যন্ত কেউ ধরতে পারেনি। এইদিকে ওরা নিজেদের মতো করে মানুষের সাথে কথা বলতে থাকে। এমন ভাবে ওরা কথা বলতেছে যেন কেউ কোনোভাবেই সন্দেহ না করে। এইদিকে আকাশ হাঁটতে হাঁটতে একটু জঙ্গলের কাছে চলে আসে। তখনই কারো চিৎকারে আওয়াজ শুনতে পায় এবং ওই দিকে ছুটে যায়। এসে দেখে 3টা মেয়ে দাঁড়িয়ে আছে আর ওদের সামনে একটা কুকুর দাঁড়িয়ে আছে। তা দেখে একে বুঝতে বাকি রইল না যে ওরা কুকুর দেখে ভয় পেয়েছে, কিন্তু একে যে মিশনে এসেছে ওই মিশনে মেয়েদেরও ইউজ করা হয়, সেজন্য ওদের উপরেও সন্দেহ হতে থাকে। এবার ওরা ও একে দেখতে পায়। কালো একটা পোশাক, একেবারে মাফিয়ার মতো লাগছিল। ওরা তো উল্টো একে দেখে নিজেরাই ভয় যায়। আপনি কে? এখানে কি করে এলেন? চিৎকার তো মনে হয় আপনারাই করছিলেন। আমরা তো ওই কুকুরটাকে দেখে ভয়ে চিৎকার করেছি, তা আপনাকে তো ওই কুকুরের চেয়ে বেশি ভয়ঙ্কর মনে হচ্ছে। ভয় পাবেন না, আমি কুকুরটাকে এখান থেকে তাড়িয়ে দিচ্ছি। এরপর ওই কুকুরটাকে তাড়িয়ে দিলে চলে যায়। তা আপনাদের সাথে বাকিরা কোথায়? আপনি কি করে জানেন আমাদের সাথে আরো কেউ আছে? এই কথা শোনা মাত্রই একে মনে সন্দেহ জাগতে থাকে, সেজন্য। না মানে আপনারা 3 জন তো, সেজন্য ভাবলাম অনেকেই তো থাকতে পারে। আরো 30 জন মতো আছে। আপনাদের আস্তানা কোথায়? মানে থাকেন কোথায়? এখানে কোন জায়গায় উঠেছেন? এখানে তো জঙ্গল। আমরা জানি এটা জঙ্গল, আপনাকে বলতে হবে না। এই যে চেহারাটাকে এভাবে ঢেকে রেখেছেন কেন? চেহারা তো ভালো না, সেজন্য ঢেকে রেখেছে। মিথ্যে বলার জায়গা পান না? মিথ্যে কেন বলবো? চোখে দেখেই তো বোঝা যাচ্ছে চেহারা খারাপ হবে না। তবে আপনি কিন্তু অনেক সুন্দর। তা আমি জানি, কিন্তু আপনি কি ফ্ল্যাট করছেন? জঙ্গলের ভিতরে ফ্ল্যাট করার জায়গা নাকি? তা জানি। তা আপনি যে সুন্দর তা কি করে জানেন? আমাদের টিমের সবাই বলে আমি নাকি অনেক সুন্দর। তা কুকুর তো চলে গেছে, তানু রিমু, চল আমরা ফিরে যাই, নয়তো ম্যাম না পেলে না অনেক ঝামেলা করবে। আমি আপনাদের এগিয়ে দিয়ে আসি। তার কোনো দরকার পড়বে না, আর খবরদার আমাদের পিছু কিন্তু ভুলেও আসবে না। এই বলে ওরা ওখান থেকে চলে যায়। এইদিকে একে তো যা যা ভাবতেছে তার পুরোটাই ওদের সাথে মিলে যায়, সেজন্য ওদের উপরে সন্দেহ তো আরো বাড়তে থাকে। কি কি সন্দেহ তা আপনারা জানতে পারবেন যখন একে ওর এই মিশনটা মাঝামাঝি শেষ করবে, তখনই বুঝতে পারবেন। সেজন্য লুকিয়ে ওদের ফলো করতে থাকে, কিন্তু এরাও কম না, সেজন্য ওরা নিজেরাই লুকিয়ে পড়ে। এইদিকে ওদের দেখতে না পেয়ে আকাশ ওখান থেকে বেরিয়ে আসে। অন্যদিকে ওই বাটা কি গেছে? চলে গেছে। এখন চল ম্যামের কাছে যাই। চল, তবে এই বেটার কথা কিন্তু বলা যাবে না। মাথা খারাপ নাকি আমাদের যে ওর কাহিনী বলতে যাব? বললে তো ম্যাম আমাদের আর বের হতে দিবে না। অন্যদিকে ওরা যে যার মতো করে চলে আসে ক্যাম্পে। এসে একে সব তথ্য দিতে থাকে ওরা কি কি দেখতেছে।
পরিস্থিতি কি রকম সবকিছু বলতে থাকে। সবার মতামত শোনার পরে একে নিজের দেখা ওই কথাগুলো বলে। কি বলছেন? তা আপনি ওদের যখন হাতের কাছে পেয়েছেন তখন ওদের ছেড়ে দিলেন কেন? ওরা 3 জন ছিল, 3 জন। তোমরা ভালো করে জানো ওইরকম পরিস্থিতিতে কোনো কিছু করা সম্ভব না। আমি ওদের যদি ধরে আনি তাহলে ওই দলের বাকিরা অ্যালার্ট হয়ে যাবে। তা কি ভেবে দেখেছ? এত কিছু তো ভাবি নাই। আজ রাতে আমরা বের হব, 2 জন ক্যাম্পে থাকবে হেলিকপ্টার নিয়ে। আমাদের অর্ডার পেলেই চলে আসবে লোকেশনে। জি স্যার, তাই হবে। এইদিকে ইরা আর ওর বান্ধবী সাথে বাকিরা সহ পুরো জায়গা ঘুরতে থাকে। রাতের বেলায় ওরা বের হয়, কিন্তু আশ্চর্য ঘটনা হলো একে যাদের টেররিস্টে মনে করেছিল উল্টো ওরাই এখন টেররিস্টের হাতে বন্দী হয়ে আছে। এই যে স্যার, ওরা এইদিকে। এটা কি করে সম্ভব? কোনটা স্যার? আমি তো ভেবেছিলাম ওরা টেররিস্ট, এখন দেখি ওদের উল্টো বন্দি করে রেখেছে। ব্যাপারটা কি হচ্ছে একটু বুঝে দেখতে হবে। তোমরা দূর থেকে লক্ষ্য রাখো, আর 4 জন স্নাইপার তোমাদের পজিশন নিয়ে নাও। ওকে স্যার। এরপর ওরা একে একে নিজেদের পজিশন নিতে থাকে। এই দিকে একে সহ বাকিরা সামনের দিকে যেতে থাকে। এইদিকে টেররিস্ট ওরা বুঝতে পেরে যায়। কে রে এখানে? এইদিকে সবাই চুপ করে আছে, কোনো কথা বলছে না। বুঝতে পেরেছি, তোরা কেউ বের হবে না। ঠিক আছে, দেখ তোদের জন্য কি ব্যবস্থা করি আমরা। এইদিকে ওরা একটা রকেট ছুঁড়ে মারতে যাবে, কিন্তু আশ্চর্য ঘটনা হলো ওই জায়গায় তখন কুকুরের আওয়াজ আসে। বস, এখান থেকে তো কুকুরের আওয়াজ আসতেছে। কুকুরের আওয়াজ? এটা অন্য কেউ হবে। তাড়াতাড়ি করে সবাই পজিশন নিয়ে নাও। রানার কথাই ওরা সবাই একে একে পজিশন নিতে থাকে। এইদিকে এখন আমরা কি করব? ওরা তো মেয়েগুলোর শরীরে বোমা বেঁধে রেখেছে। একটা কাজ করো তাহলে, জ্যামারটা অন করে দাও। ওটা কি কাজ করবে? এটা তো ট্রিগার বোমা। জ্যামার অন করলে ট্রিগার চাপ দিলেও বোমা সহজে ফাটবে না, তাও 1-2 মিনিট তো সময় নেবে। ততক্ষণ অনেক কিছু করে ফেলা সম্ভব। এইদিকে ওরা জ্যামের অন করে দেয়। কিছুক্ষণ পরে ওরা স্নাইপার দিয়ে একে একে গুলি করতে থাকে। বস, ওরা তো গুলি করা শুরু করে দিয়েছে। তোরা অপেক্ষা করছিস কেন? গুলি করতে থাক। এইদিকে 30 মিনিট ধরে ওদের মধ্যে যুদ্ধ চলতে থাকে। একে লোকেরা সুবিধা করতে পারছে না ওই বন্দী মেয়েগুলোর কারণে, কেননা ওদের সামনে রেখে ওরা গুলি করতেছে। কি করব? ওরা তো মেয়ে আর ছেলেগুলোকে ডাল হিসাবে রেখে গুলি চালাচ্ছে। একটা কাজ করো, কয়েকজন শুধু গুলি করো, দেখে দেখে বাকিরা স্নাইপার গান দিয়ে শুট করো। ঠিক আছে। এরপর ওরা স্নাইপার গানের সাহায্য নিয়ে গুলি করতে থাকে। এতে রানার দলের অনেকে মারা যায়। এই দিকে তোরা এই দিকটা খেয়াল রাখ, আমি অন্য দিকে দেখি। সুবিধা বেশি ভালো বোঝা না গেলে এটা চাপ দিবি। প্লিজ আমাদের ছেড়ে দেন। আমাদের মেরে আপনাদের কি লাভ বলুন? ভেবেছিলাম তোদের জীবিত রেখে অনেক কাজে লাগাবো, কিন্তু এখন সে কাজে লাগানো তো সম্ভব না। সেজন্য তোদের মারতেই তো হবে এখন। প্লিজ আমাদের বাঁচতে দিন। একদম চুপ, কোনো কথাই বলবি না। রানার ভয়ে ওরা চুপ হয়ে যায়। এইদিকে রানা পেছনে এসে একটা গাড়ি নিয়ে পালিয়ে যায়। এইদিকে রানা যাওয়ার 5 মিনিট পরেই আবির আর ওদের লোকেরা মিলে সবাইকে মারতে থাকে। তবে 3-4 জন এখনো বেঁচে আছে, আর ওদের মধ্যে একজনের হাতে ট্রিগার। আমি নিচে যাচ্ছি, যখন তোমাদের ইশারা দিব তখনই যার হাতে ট্রিগার আছে ওকে সরাসরি শুট করবে। ঠিক আছে স্যার, তাই হবে। এইদিকে একে ইশারা দিলেই স্লুট করে, কিন্তু ততক্ষণে লোকটা ট্রিগারের মধ্যে চাপ দিয়ে দেয়। এতে করে বোমা ফাটে না, কিন্তু 2 মিনিটের মধ্যে ঠিকই ফেটে যাবে। সেজন্য একে তাড়াতাড়ি করে ইরার কাছে আসে। এইদিকে ইরা তো ভয় পেয়ে যায়, সেজন্য একটা চাকু বের করে তাড়াতাড়ি করে দড়িগুলো কেটে নেয়। ভয় পাবেন না, কিছু হবে না আপনার। প্লিজ আমাকে বাঁচান। বললাম তো আপনার কিছু হবে না, শুধু একটু চুপ করে থাকুন আর ভয় পাবেন না। এইদিকে 1 মিনিট পার হয়ে যায়, কিন্তু এখনো দড়ি কাটতে পারেনি। আরো 30 সেকেন্ড পার হয়ে যাওয়ার পরেই দড়ি কাটতে সফল হয়। ওখানে পাশে একটা নদী ছিল, সে নদীর দিকে বোমাটা ছুঁড়ে মারে। পানিতে পড়ার একটু পরে বোমা ব্লাস্ট হয়। এতে ইরা তো ভয়ে একে একে জড়িয়ে ধরে। এইদিকে ততক্ষণে আবির আর বাকিরা চলে আসে। স্যার, আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছে। তা আমাদের বাকি ফোর্সদের কোনো সমস্যা হয়নি তো? না স্যার, সবাই ঠিক আছে। এখান থেকে চলো তাহলে। ওরা যেতে চাইবে তখনই ইরা আর বাকিরা ওদের দাঁড় করায়। আপনারা কারা? আমরা কে তা আপনাদের এখন জানার প্রয়োজন নেই।
তারপরও আপনারা আমাদের জীবন বাঁচিয়েছেন, তার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। সত্যি আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ তো আপনাকে দেওয়া দরকার। আমাকে কেন? এরপর ওই ঘটনা বলেন। ওটা শোনার পরে কি আমাদের দেখে আপনার টেররিস্ট মনে হলো? মনে পড়লো আপনারা যারা আছেন এর বাইরে আর কোনো মেয়েকে দেখেছেন কি? একটু আগেই তো দেখলাম একটা লোক কয়েকটা মেয়েকে নিয়ে গাড়ি করে চলে গেল। আনুমানিক কতক্ষণ সময় হবে? এই তো 10-15 মিনিটের মতো হবে। আমি কিছু ফোর্স নিয়ে যাব কি? এসব লাভ হবে না, ওরা এতক্ষণ অনেক দূর পালিয়ে গেছে। অল্পের জন্য বেঁচে গেল, আপনারা আমাদের বলতেন। আমরা তো এমনিতেই ভয়েছিলাম, বলার তো সুযোগই পাইনি। আপনারা এখানে কেন এসেছেন? আসলে আমরা ওদের পিকনিকের জন্য নিয়ে এসেছি। আপনাদের কি মাথা খারাপ নাকি? এই বয়সে পিকনিক? এদের কি পিকনিক আসার মতো বয়স কি এদের আছে? এত জায়গা থাকতে এখানেই কেন আসতে গেলেন? আপনারা জানেন না এই জায়গাটা কতটা মারাত্মক? এখানে আপনাদের জীবন পর্যন্ত চলে যেতে পারে। আমি তো ওদের 3 জনকে সন্দেহ করে এদিকে এসেছি। যদি আমি নাই আসতাম এতক্ষণে তো আপনাদের তো মেরেই ফেলতো। এখন আমরা কি করব? আমাদের নিরাপত্তা কে দিতে পারবেন? আপনাদের কি মাথা খারাপ? আপনাদের নিরাপত্তার জন্য যাবেন পুলিশ স্টেশনে, সেখানে আমাদের কাছে কেন? আমরা দিলে সমস্যা কি? সমস্যা হচ্ছে আমাদের কাজ এইগুলো না। প্লিজ দিন। আর একটা কথা বললে আপনাকে বোমা দিয়ে এখানে মেরে চলে যাব। আমাকে মারলে আমি আপনাকে পুলিশে দিব। ইরার কথা শুনে একে হাসতে থাকে, সাথে আবির সহ বাকিরা একটু একটু মিটমিট করে হাসছে। হাসের কি হলো শুনি? কিছু হয়নি, আপনাদের আর কোনো ভয় নেই, এবার থাকতে পারেন। সত্যি বলছেন তো? আর কোনো ভয় নেই তো? আর কোনো ভয় নেই। স্যার আমরা কি তাহলে এবার চলে যাব? হ্যাঁ, তোমরা সবটা রেডি করো। ভেবেছিলাম 2-3 দিন থাকা পড়বে, কিন্তু ওরা যে এত সহজে নিজেরাই ধরা দেবে তা তো বুঝতেই পারিনি। যাই হোক, একটা জায়গায় আমার সন্দেহ হচ্ছে। কোন জায়গায় বলেন তো শুনি? আপনাকে বলার কোনো প্রয়োজন মনে করি না, আপনারা এখান থেকে এখন যেতে পারেন। আচ্ছা, আপনার চেয়ার একটু দেখতে পারি? আমার সাথে ওরা 3 বছর ধরে কাজ করে, ওরা এখন পর্যন্ত দেখেনি, আর আপনাকে দেখাবো তার তো কোনো মানেই নেই। প্লিজ প্লিজ দেখান। আবির, ওনার গলায় একটু বোমা লাগাও। এই না, আমাকে ছেড়ে দেন, আমি আর কিছু বলবো না। এইদিকে ইরা ও সহ বাকিরা হোটেলে আসে। ইরা তো বারবার একে চোখের মায়ায় পড়ে যায়, বারবার শুধু ওর কথাগুলোই মনে পড়ে। কিরে ইরা, তুই কি আজকাল কোথাও হারিয়ে যাস নাকি? হারিয়ে তো গেছি ওর চোখের মায়ে। সত্যি বান্ধবী, ছেলেটার চোখগুলো অনেক মায়াবী। ওই খবরদার, একদম নজর দিবি না। কেন রে? মনে হয় আমি ওকে পছন্দ করে ফেলেছি। কিন্তু ওই ছেলে তো তোর কোনো পাত্তাই দিল না। সেটাই তো সমস্যা, এমনভাবে কথা বলছে মনে হচ্ছে আমার কোনো অপরাধ করে ফেলেছি। আমারও তাই মনে হচ্ছে। তাছাড়া আমরা তো ওর পরিচয় তো দূরের কথা, নাম পর্যন্ত জানি না। তাহলে সেটাই তো সমস্যা, কি করে যে ওর দেখা পাবো? সকালে একবার যাবি নাকি? মাথা খারাপ নাকি? ও কোথায় থাকে কোনো কিছুই তো আমরা জানি না। সেজন্য ওকে খোঁজাও বাদ দে, নয়তো দেখবি আমাদের পরের বার দেখলে সোজা গুলি করে দিবে। দেশে কি আইন কানুন নেই নাকি? সত্যি আমরা এখন ও ভয় যায়নি মনের ভিতর থেকে। এইদিকে এরা তো বকবক করতেই থাকে। অন্যদিকে রানা ওর বসের কাছে আসে। বস আমরা মিশনে ফেল করেছি। তুই মিশন ফেল করে সে কথা আবার আমাকে বলার জন্য এখানে ছুটে এসেছিস? কি করব, ওরা অনেক লোক ছিল। সামান্য কিছু পুলিশ অফিসারের ভয়ে তোরা চলে এলি? ওরা তো পুলিশ অফিসার ছিল না। তাহলে কি ছিল তারা? ওরা কোন দলের লোক ছিল তা তো জানি না, কিন্তু এতটুকু বলতে পারি ওরা অনেক শক্তিশালী ছিল। তা কেউ কি বেঁচে ফিরছে? আমি ওই মেয়েগুলোকে নিয়ে এসেছি যাদের দিয়ে আমরা বাকি কাজগুলো করাই। আচ্ছা, ওরা দেখেনি তো? আমি যে পালিয়েছি সেটা তো দেখেছি, কিন্তু আমাদের এই আস্তানা তো ওরা কখনো খুঁজেও পাবে না। তা তো পাবে না, কিন্তু তাও নজর রাখতে হবে। বলা তো যায় না কই থেকে কি চলে আসে। ঠিক আছে। এইদিকে সকালবেলায় একে আর বাকি সদস্যগুলো আসে এখানে। স্যার, এই রাতে ওদের মধ্যে একজন কিছু মেয়েকে নিয়ে এই পথে গেল। তোমরা একটা কাজ করো, এখানে আমার জন্য অপেক্ষা করো, আমি 10 মিনিটের মধ্যে চলে আসবো। এরপর একটা গাড়ি নিয়ে ভিতরে যায়, কিন্তু কোনো কিছু পায়নি। কেননা গাড়িটা খুঁজে পায়নি, সেজন্য আবার চলে আসে। কিছু কি ফেলেন? কিছু তো পাইনি, কিন্তু ওরা হামলা আবারও করতে পারে। সেজন্য তোমরা একটা কাজ করো, এখানকার লোকাল পুলিশ স্টেশন অফিসারকে আমার সাথে দেখা করতে বলো। তাহলে কি আমরা এখান থেকে যাব না? আর এখন আর যাচ্ছি না, একটু আগে যা বলেছে তা করো। 1 ঘন্টার ভিতরে লোকাল পুলিশ অফিসার এসে হাজির। স্যার, আমাকে ডেকেছেন? এখানে কত বছর ধরে আছেন? আমি এসেছি মাত্র 2 মাস হয়েছে।
তাহলে তো এখানকার তেমন কোনো কিছুই চেনেন না। তেমনই ধরে নিতে পারেন, কিন্তু আমাকে এখানে আসতে বলেছেন, গুরুত্বপূর্ণ কোনো কথা আছে কি? গতকাল রাতের ব্যাপারটা তো আপনার জানার কথা। এই ব্যাপারে আমি এখনো তেমন কিছুই জানি না। একটা কাজ করুন, আপনার কাছে ফোর্স নিয়ে এখানে থাকা ট্যুরিস্টদের প্রোটেকশন দিবেন। আপনি যখন বলছেন তখন অবশ্যই দিব। আমি কি এখন যেতে পারি? যেতে পারেন। এইদিকে পরের দিন ইরা আর ওর বান্ধবীর সাথে ম্যামরা পাহাড় দেখার জন্য বের হয়। এইদিকে একে কথা মতো সব জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্যদিকে একে আর আবির বের হয় ছদ্মবেশে। এক কথায় ওদের পোশাক তো চেঞ্জ করে, কিন্তু মুখ এখনো ঢেকে রাখে। কিছু দূর যাওয়ার পরে ওরা খেয়াল করে কিছু মেয়ে একটা গাড়িতে উঠতেছে আর 2-3টা লোক ওদের উঠিয়ে দিচ্ছে গাড়িতে। সেজন্য ওখানে যায়। কি ব্যাপার, ওদের নিয়ে কোথায় যাচ্ছেন? যেখানে যায় না কেন, তা আপনাদের কেন বলবো? আমাদের না বললে আর কাকে বলবি শুনি? কেন, আপনার কি পুলিশ নাকি? পুলিশ হলে কি করতি? তোরা যেখানে পুলিশ না সেখানে বাগড়া শুনে আমরা কি করব? এই তো দেখি অনেক কথা বলে। আমি মেয়েগুলোকে নামাচ্ছি। আবির কিছু করতে যাবে, লোকটা বন্দুক বের করে ওদের দিকে তাক করে রাখে। ভালোই বলছি, এখান থেকে চলে যা, নয়তো শুধু শুধু নিজের জীবনটা এইভাবে দিবি কেন? সত্যি আমি তো ভয় পেয়ে গেলাম। কথাটা বলেই লোকটার হাত থেকে বন্দুক নিয়ে নেয়। এখন কি করবি বল? কি চান আপনারা? যাদের এতক্ষণ ধরে গাড়িতে উঠেছিস ওদের এক এক করে বাইরে নিয়ে আয়। লোকটা গাড়ির দরজা খুলে দেয়। তখন 4-5টা মেয়ে নামতে থাকে। ওদের মধ্যে প্রতিটা মেয়ের শরীরে বোমা বাঁধা ছিল। তা দেখে ওদের তো পুরাই অবাক। তুই এখানে মানব বোমা তৈরির কারখানা তৈরি করেছিস নাকি? তোদের কত লাগবে সেটা বললো আগে। এই তোমাদের কি জোর করে তুলে এনে এই কাজগুলো করাচ্ছে, না তোমরা নিজের ইচ্ছাতে করছো? আমরা নিজের ইচ্ছেতে করছি না, আমাদের পরিবারকে আটকে রেখে আমাদের এখানে নিয়ে এসেছে। ওই ওদের শরীর থেকে বোমাগুলো খুলে দে। আমি পারবো না। কেন পারবি না? বোমা সম্পর্কে আমি জানি না, আমি শুধু এদের জায়গায় পৌঁছে দেই, এর বেশি আমি কিছু জানি না। কতক্ষণ আগে ওরা গেছে? এই তো 10 মিনিট হলো। এইদিকে আবির একে কিছু বলতে যাবে, তাকিয়ে দেখে একে ওখানে নেই। উনি আবার কোথায় গেল? তুই এখানে দাঁড়া, আমি পুলিশকে কল দিয়ে আসার জন্য বলতেছি। আবির কল দেওয়ার 15 মিনিট পরে ওখানে পুলিশ আসে। এদের শরীর থেকে বোমাগুলো খুলে এদের পরিচয় বের করে এদের পৌঁছে দাও বাসায়। তবে একটা কথা, এদের পরিবারকে কিন্তু জিম্মি করে রেখেছে, সেজন্য কিছুটা সাবধানে তো থাকবেই। জি স্যার, তাই করব, কিন্তু ওকে কি করব? একে আমি নিয়ে যাচ্ছি, কিন্তু আমার স্যার কোথায়? ওনারই তো দেখা নেই। পুলিশ এসে মেয়েগুলোকে নিয়ে চলে যায়। অন্য কি একে তো একটা গাড়ির পিছনে চলে যায়। অনেক চেষ্টা করেও গাড়িটাকে ধরতে পারছে না, সেজন্য গাড়ির চাকায় গুলি করায়। গাড়িটা খাদে পড়ে যায় আর ওখানে ওরা মারা যায়। আসলে এই বাড়িতে করেই ওই মেয়েগুলোকে আনা হয়েছে, সেজন্য গাড়িটাকে ফলো করতে থাকে। অন্যদিকে স্যার আপনি কোথায় গিয়েছিলেন? এই বেটাকে তো কত রকম মেরেছি, কিন্তু তাও মুখ কিছুতেই খুলছে না। ওকে মেরে লাভ নেই, ও কিছু জানে না। তাহলে কি করব ওকে? ওকে এখন ছেড়ে দিলে আমাদের সম্পর্কে সবটা জেনে যাব, সেজন্য মেরে ফেলো ওকে। সত্যি কি মেরে ফেলবো? মেরে ফেলো। লোকটাকে মেরে ফেলে। এইদিকে আরো একদিন পরে আমরা আজকে ফিরে যাব। কিন্তু মিশন এখন না, আমরা এখন চাইলেও কিছু করতে পারবো না, কেননা ওরা অ্যালার্ট হয়ে গিয়েছে। সেজন্য এখন চাইলেও কোনো কিছু করা সম্ভব হবে না। সেজন্য আমরা চলে যাব, আবার সুযোগ বুঝে আসতে হবে। যেমনটা আপনি চাইবেন। কিন্তু স্যার আমরা বুঝবো কি করে ওরা যে গর্ত থেকে বের হয়েছে? তাছাড়া এখানে তো অনেক টুরিস্ট আছে, ওদের তো নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। সেটা পুলিশ দেখে নেবে, তোমরা সবটা গুছিয়ে নাও। এইদিকে সন্ধ্যার দিকে একে সহ বাকিরা চলে আসে ক্যাম্পের দিকে। ক্যাম্পে ওদের দেখা পড়ে। মিশন কি শেষ? মিশন এখনো বাকি আছে। তাহলে চলে এলে কেন? ওরা সবাই গর্তে লুকিয়ে পড়েছে। ওদের ওখান থেকে বাহির করতে হলে আমাদের ওদের থেকে অনেক দূরে থাকতে হবে, তাহলে ওরা গর্ত থেকে বের হবে। বুঝতে পেরেছি। ওরা গর্ত থেকে বের হওয়া অবধি আমি আমার এই কাজটা শেষ করি। ঠিক আছে, যাও তাহলে। এর ভিতরে যদি দরকার পড়ে আমাকে অবশ্যই জানাবেন। অবশ্যই জানাবো। তুমি তাহলে ওইদিকে যাও। এইদিকে একে চলে যায় অন্যদিকে। পরের দিন ইরা আর ওর বান্ধবীগুলো একে আর খুঁজে পাচ্ছে না, সেই জন্য ইরা তো অনেক মিস করতেছে। কোথায় গেল এ বেটা? কার কথা বলছিস?
কার আবার? যে আমাকে বাঁচিয়েছিল তার কথা। তুই কি ওকে ভালোবেসে ফেলেছিস? কিছুটা তো ভেবেছি। আচ্ছা, ও যদি বিবাহিত হয়? দেখ, একদম উল্টোপাল্টা কথা বন্ধ কর বলছি। দেখ, তুই চাইলেও কখনো ওই ছেলেটার খোঁজ পাবি না, সেজন্য ওর আশা করিস না। এরা কথা বলার সময় ওখানে ম্যাম চলে আসে। ওনাকে দেখে ওরা চুপ হয়ে যায়। আমরা এখানে আর 2 দিন থাকবো, সেজন্য তোমরা নিজেদের সেভাবে প্রস্তুত করে নিও। তোমাদের কিছু কেনাকাটা থাকলে তা করে নিও। ঠিক আছে ম্যাম। অন্যদিকে ইরার বাবা গাড়ি নিয়ে বের হয়। গাড়ির ভেতরে আছে 2 কোটি টাকা, তাও একটা ব্যাগের মধ্যে। উনি ওই টাকা নিয়ে ব্যাংকের দিকে যাচ্ছে, তখনই ওনার গাড়ির চাকা নষ্ট হয়ে যায়। কি হয়েছে? গাড়ি থামালে কেন? স্যার, চাকা নষ্ট হয়ে গেছে। তাহলে চাকাটা ঠিক করো। গ্যারেজ নিতে হবে, কিন্তু আশেপাশে কোনো গ্যারেজও নেই। তাহলে একটা রিক্সা বা অটো ব্যবস্থা করো। জি স্যার, করতেছি। ড্রাইভার গাড়ি থেকে নেমে একটা অটো ব্যবস্থা করে নেয়। এইদিকে স্যার, যাবেন কোথায়? ব্যাংকে যাব। সামনের মোড়ে ব্যাংকটাই তো? হ্যাঁ হ্যাঁ, ওখানে যাব। 50 টাকা ভাড়া লাগবে। ঠিক আছে, দিব। এখন চলো তো। আর ড্রাইভার। জি স্যার, বলুন। তুমি গাড়িটার চাকা ঠিক করে ব্যাংকে নিয়ে আসিও। এরপর থেকে চাকা চেঞ্জ করার জন্য যা যা লাগে সব কিছু কেনার জন্য টাকা নিও আমার কাছ থেকে। সাথে একটা এক্সট্রা চাকা রাখবে। জি স্যার, তাই করব। তুমি তাহলে চলো এখন। এইদিকে ওনারা যেতে থাকুক, ততক্ষণে আপনাদের আকাশের সম্পর্কে কিছু কথা বলি। আকাশের পরিবারে কেউ নেই। পড়াশোনা কতটুকু করেছে তা এখন নাই বললাম, সেটা সময় যখন হবে তখন আস্তে আস্তে জানতে পারবেন। এইদিকে স্যার চলে এসছে। এই নাও 50 টাকা। দিন স্যার। রফিক চৌধুরী নেমে ভিতরে চলে যায়। সেজন্য আকাশও অটো নিয়ে চলে আসে। কিছুটা দূরে আসার পরে ব্যাগটা খেয়াল করে। আরে এটা তো ওই ভদ্রলোকটার ব্যাগ, মনে হয় ভুলে ফেলে গেছে। আমি বরং চাই ওনাকে ব্যাগটা দিয়ে আসি। এই বলে অটো ঘুরিয়ে আবার ব্যাংকের দিকে আসতে থাকে। এইদিকে রফিক চৌধুরী ব্যাংকে এসে ম্যানেজারের রুমে আসে, কিন্তু যখনই টাকা বের করতে যাবে তখনই উনি খেয়াল করে ব্যাগ নেই। সেজন্য বাহিরে এসে সিকিউরিটিকে জানায়, কিন্তু ওরা কোনো কিছুই বলতে পারল না। আমার এতগুলো টাকা কি তাহলে হারিয়ে ফেলেছি? বলেই মাথায় হাত দিয়ে ব্যাংকের সামনে বসে আছে। তখনই আকাশ অটো থেকে নেমে ব্যাগটা বাড়িয়ে দেয় রফিক চৌধুরীর দিকে। এই নিন স্যার আপনার ব্যাগ। কথাটা শুনে রফিক চৌধুরী মাথাটা উপরে তুলে আকাশকে দেখে তো মুখে হাসি ফুটে। তুমি এখানে কেন? আপনার ব্যাগ দেওয়ার জন্য এসেছি। তুমি তো চাইলে ব্যাগটা নিয়ে চলেও যেতে পারতে। বাবা মা শিখিয়ে গেছে কারো থেকে কোনো কিছু জোর করে বা কারো দুঃসময় তার পাশে থেকে না যাওয়ার জন্য। তা তোমার বাবা মা কি বেঁচে আছে? আমি যখন ছোট ছিলাম তখন ওনারা মারা যায়। এই জন্য তুমি অটো চালাচ্ছ? জি স্যার। তুমি কি জানো এই ব্যাগের মধ্যে কত টাকা আছে? এই তো 1.5 থেকে 2 কোটি টাকার মতো। তাহলে তুমি তো এই টাকা মেরে দিয়ে নিজের জীবনটাকে গুছিয়ে নিতে পারতে। অন্য কারো জীবনটা নষ্ট করে নিজের জীবনটা গুছিয়ে নিয়ে জীবনে কখনো উন্নতি করা যায় না। তুমি কোন পর্যন্ত পড়াশোনা করেছো? এই তো অনার্স শেষ করেছে। এত পড়াশোনা করে তুমি রিক্সা কেন চালাবে? কি করব, ঘুষের অভাবে এই দেশে চাকরি হয় না। আমার অফিসে কাজ করবে? যদি চাকরি দিতে পারেন তাহলে তো করব। তাহলে তুমি এই ঠিকানায় কালকে চলে আসিও আমার ব্যাগ নিয়ে। ধন্যবাদ স্যার। অবশ্যই আসবে কিন্তু। এইদিকে রফিক চৌধুরী ব্যাংকে যায়। আকাশের বাসায় আসে, এরপর সবকিছু গুছিয়ে নেয়। পরের দিন রফিক চৌধুরী দেওয়ার ঠিকানায় চলে আসে। এসে দেখে উনি ছাড়া বাড়িতে আর কেউ নেই, সেজন্য ভিতরে আসে। আসসালামু আলাইকুম আঙ্কেল। না আঙ্কেল, অসুবিধা হয়নি কোনো। ইরার বাবা, কার সাথে কথা বলছো? কে এসেছে? কে এসেছে? ইরার মা ওখানে এসে দেখে একটা ছেলে বসে আছে, কিন্তু উনি তো আকাশকে আর দেখেনি, সেজন্য চিনতে পারছে না। ওকে তো চিনলাম না। গতকাল রাতে যে তোমাকে বলেছিলাম একটা ছেলের কথা, ও সেই ছেলে। তুমি যেমন বলেছো তেমনই তো দেখতে। তা তুমি কি করো? আন্টি আমি। ইরার মা, ছেলেটা মাত্র এসেছে।
ওকে রুমটা দেখিয়ে দাও। আগে রেস্ট করুক, তারপর না হয় কথা বলিও। তুমি তাহলে চলো, আমি তোমার রুম দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, চলুন আন্টি। ইরার মা ওনাকে একটা রুম দেখিয়ে দেয়। রুমটা গোছালো, কেননা ইরার মা রুমটা গুছিয়ে রেখেছে সেজন্য। রুমটা পছন্দ হয়েছে তো? কি যে বলেন, এত বড় রুমে কখনো থাকিনি, এই প্রথম থাকতেছি আমি। পছন্দ তো হবে। তুমি তাহলে রেস্ট নাও, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি। ইরার মা তো চলে যায়। এইদিকে আকাশ ওর শার্ট প্যান্ট আর কিছু আছে যেগুলো ভালোভাবে রেখে দেয়। এরপর ফ্রেশ হয়ে রুমে আসে। রুমের সাথে একটা বারান্দা আছে। একটু পরে, ছেলেটাকে দেখলে কেমন? ছেলেটা তো ভালোই, কিন্তু অফিসের চাকরি করতে পারবে তো? অনার্স পাস ছেলে, তারপর শরীর একদম ফিট। তাছাড়া এরকম একটা ভালো ছেলে পাওয়া তো কঠিন। তাছাড়া তুমি তো জানো আমাদের পরিবারের ক্ষতি করার জন্য কতজনে কত দিক থেকে বসে আছে। ও থাকলে কিছুটা সেফটি হবে, তার উপর ছেলেটার সাহসও আছে। আচ্ছা, এরা এসে এই ছেলেকে সহ্য করবে তো? এই ছেলে কি ইরার সাথে মারামারি করবে নাকি? ওই ছেলে তো করবে না, কিন্তু তোমার মেয়ে ঠিকই করবে। তবে আমার ভয় হচ্ছে। কি নিয়ে ভয় তোমার? তোমার মেয়ে যে রাগ, ওই ছেলেকে সহ্য করবে তো? সে ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। ঠিক হলে তো ভালোই। তাই ইরা কবে ফিরবে, কিছু কি বলেছে? আমাকে তো কিছু বলেনি, তবে ওর কথা অনুযায়ী আরো একদিন থেকে তারপরে আসার কথা। ঠিক আছে, এই ছেলেকে ডেকে এনে খাবার দাও তাহলে। ডেকে আনছি, তুমিও একসাথে বসো, তাহলে দুজনেই খাবার খেয়ে নিবে একসাথে। তাহলে ওই ছেলের সাথে গল্প করা হবে। ঠিক আছে, ডেকে আনো তাহলে। ইরার মা আকাশকে ডেকে নিচে আসে। 3 মিনিট পরে আকাশ নিচে নামে, কিন্তু ওনারা আকাশের দিকে তাকিয়ে কিছুটা অবাক হয়, কেননা আকাশের বডির ফিটনেস এর সাথে কোনোভাবেই যায় না। ও যে অটো চালায় নিচে নামার পরে। আন্টি ডেকেছেন আমাকে? হ্যাঁ, বসো এখানে, আমাদের সাথে দুপুরে খাবার খেয়ে নিবে। আঙ্কেল, আপনি বসুন। আমি তো আছি। তা আকাশ, তোমার পরিবারে কে কে আছে তা তো বললে না? আমার পরিবারে কেউ নেই, আমি একা থাকি। তা তুমি নাকি অনার্স শেষ করেছো, তা চাকরি না করে অটো চালাচ্ছ কেন? কি করব, ঘুষের অভাবেই কাজ করতে হচ্ছে। ঘুষ ছাড়া তো কেউ চাকরি দেয় না, তা আপনারা তো জানেন। কালকে তুমি আমার সাথে আমার অফিসে যেও। ওখানে আপাতত তোমাকে একটা ছোটোখাটো চাকরি দিব। যদি তোমার কাজের গতি ঠিক থাকে তাহলে তোমাকে আরও উপরে স্তরে নিয়ে আসব। সত্যি বলছেন আঙ্কেল? সত্যি বলছি। তোমার থাকা খাওয়া তো ফ্রি, সেজন্য তোমাকে প্রথম অবস্থায় 10,000 বেতন দিব। এতগুলো টাকা দিবেন? চেয়েছিলাম আরও বেশি বেতন দিতে, কিন্তু তুমি যেহেতু আমাদের সাথেই থাকবে তাই বুঝতেই তো পারছো। তাছাড়া চিন্তা করো না, মাস যত যাবে তোমার কাজের উপর ভিত্তি করে তোমার বেতন আরও বাড়িয়ে দিব। সাথে চাকরির প্রমোশনও তো আছেই। কিন্তু মাঝে মাঝে যদি আমার ছুটি লাগে? সমস্যা নেই, ছুটি লাগলে আমাকে বলে দিও, আমি বাকিটা দেখে নিব। ঠিক আছে। এইদিকে খাওয়া শেষ করে নেয়। পরের দিন সকালে ইরার বাবার সাথে অফিসে যায়। ওখানে ইরার বাবা একটা টেবিল দেখিয়ে দেয়। তুমি তাহলে এখানে এসে কাজ করতে থাকো, আমি কেবিনে গেলাম। কোনো সমস্যা হলে ম্যানেজার আছে, ওনাকে বলে দিও। যদি এতে কাজ না হয় আমাকে জানিয়ে দিও। ঠিক আছে, জানাবো। এইদিকে আকাশ তো কাজ করতে থাকে, অন্যদিকে ইরা কি করছে চলুন একবার দেখে আসি। এইদিকে ইরা তো একে খুঁজতে ব্যস্ত, কোনোভাবেই খুঁজে পাচ্ছে না। ইরা, তোর কি মনে হয় তুই ওকে খুঁজে পাবি? আমারও মনে হয় ইরা তুই খুঁজে পাবি না। কেন খুঁজে পাবো না শুনি?
দেখ, একে তো ওর চেহারা দেখিসনি, তার উপর নাম থেকে শুরু করে কি করে না করে কোনো কিছুই তুই জানিস না, তাহলে খুঁজবি কি করে? আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? তোর আবার কি কাজের কথা মনে পড়লো? আমরা এখানকার যে পুলিশ অফিসার আছে তার সাথে কথা বলে উনি হয়তো কিছু একটা বলতে পারবেন। সেটাই ভালো হবে। তাহলে চল ওনার কাছে যাই, তাছাড়া কাল তো আমাদের ফিরে যেতে হবে, এরপর তো আর কোনো তথ্যও পাবো না। তাহলে চল আমরা পুলিশের স্টেশনে যাই। ওরা তিনজন আসে পুলিশ স্টেশনে, এসে ওসির সাথে দেখা করে। আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলুন। আচ্ছা, ওই দিন যে অফিসারটা আমাদের সাথে কথা বলেছে ওনার নামটা কি জানো? ওনার নাম তো আমি নিজেও জানি না। কি বলেন? আপনাকে ওনার নাম বলেনি? আচ্ছা, নাম না বলুক, উনি কোন ফোর্স থেকে এসেছেন তা তো জানবেন। ওইসব কোনো কিছুই আমি জানি না। কি বলেন? কোনো কিছু না জানি এভাবে ওনাদের কথায় রাজি হয়ে গেলেন? দেখুন, আমাকে উপর থেকে আদেশ করা হয়েছিল যে ওনারা যা যা বলবে, যা কিছু চাইবে আমি যেন পুরো সাহায্য করি, এর বাইরে ওনার সম্পর্কে আমি আর কোনো কিছুই জানি না। ঠিক আছে। এই বলে চলে আসে ওখান থেকে মন খারাপ করে। কোনো কাজই তো হলো না, এখন আর কি করে তাকে খুঁজে বের করবি? জানি না রে, তবে আমার মন বলছে আমি ওকে ঠিক খুঁজে পাবো। বাহ, এত টান! প্রথম দেখায় ভালো লেগে গেছে, সেখানে টান তো থাকবেই। তাছাড়া একে তো আমার জীবন বাঁচিয়েছে। শুধু তোর একার জীবন বাঁচায়নি, আমার জীবন তো বাঁচালো, এতেই হবে। এখন চল হোটেলে ফিরে যাই। এইদিকে ওরা হোটেলে আসে। হোটেলে এসে জানতে পারে ম্যাম ওদের খুঁজছিল, সেজন্য ওরা ম্যামের রুমে আসে। ম্যাম, আমাদের ডেকেছেন? ইরা, তোমরা তিনজন কোথায় গিয়েছিলে? আমরা তো একটু ঘুরতে বের হয়েছি। তোমাদের যে জন্য ডেকেছি, আমরা কাল সন্ধ্যার পরে রওনা দিব, সেজন্য তোমরা নিজেদের সব কিছু গুছিয়ে নিও। আমরা সকালে বের হব, গাড়ি নিয়ে একটা জায়গায় যাব। ওই জায়গায় ঘোরা শেষ হলে ওখান থেকে আমরা রওনা দিব, সেজন্য রাতের ভিতরে ব্যাগ গুছিয়ে নিও। ঠিক আছে ম্যাম, তাই হবে। এইদিকে আকাশ তো অফিসে কাজ করতে থাকে। মোটামুটি অনেক কাজ বুঝে শুনে করতে পারে, প্রথম দিনেই অনেক কাজ করে। এইদিকে স্যার, ছেলেটা তো অনেক কাজের। তাই নাকি? হ্যাঁ স্যার, আজকে প্রথম দিনে অনেক কাজ করেছে। তাছাড়া ছেলেটা কাজ করতে গেলে একটু দুর্বল হচ্ছে না। ছেলেটা বডি দেখছো তো? বডি দেখলেই তো বোঝা যায় কতটা শক্তিশালী হতে পারে, তা দেখলেই বুঝতে পারতে। স্যার, এখন কি বের হবেন? আমাকে তো একবার ওদের কাছে যেতে হবে। একা যাবেন নাকি সাথে করে কাউকে নিয়ে যাবেন? আকাশকে ডেকে দাও, ওকে নিয়ে যাই। ছেলেটা ভালো, তাহলে এরপর থেকে ওকেই পাঠাবো। আমি তাহলে ক্যাশ গুছিয়ে রাখি আর টাকা বের করে রাখি। ঠিক আছে, তাই করো। এইদিকে ম্যানেজার ক্যাশ গুছিয়ে নেয়। কিছুক্ষণ পরে উনি আকাশকে নিয়ে বের হয়। আজকেও কি ব্যাংকে যাবেন? আমরা তো ব্যাংকে যাব না। তাহলে কোথায় যাব? আমরা তো যাচ্ছি রাজীবকে টাকা দিতে। তা উনি কি আপনার বন্ধু হয়? বন্ধু হবে কেন? তাহলে টাকা দিতে যাচ্ছেন যে? এটা চাঁদা দিতে যাচ্ছি। চাঁদা কেন দেবেন? কি করব, ব্যবসায় করতে গেলে চাঁদা দিয়ে ব্যবসা করতে হয়, নয়তো ওর এই চাঁদার জন্য অফিসে এসে ঝামেলা করে, রাস্তাঘাটে অনেক বিরক্ত করে, দেখা যাবে মেরেও ফেলতে পারে। তাহলে পুলিশকে কেন বলছেন না? তোমার কি মনে হয় পুলিশ এসব কিছুই জানে না? আসলে ওরা আমাদের থেকে টাকা নিয়ে পুলিশকে কিছু টাকা দিয়ে রাখে, সেজন্য ওরা যাই করে না কেন পুলিশ ওদের কোনো কিছুই করে না। এখন বুঝতে পারছি, তাহলে একটা ব্যবস্থা তো করতেই হবে। তুমি আবার কি ব্যবস্থা করবে? চলুন, আজকে দেখতে পারবেন। এই দিকে ওরা চলে আসে রাজীবের কাছে। ইরার বাবার মতো আরো অনেকে এসেছে চাঁদা দেওয়ার জন্য। এইদিকে বস, সবে মাত্র 80 লক্ষ টাকা হলো। কি বলিস, এত কম? সামনে তো আরো 5 জন বাকি, রফিক চৌধুরীও আছে, সব মিলে তো 1 কোটি টাকা হবেই। হলেই ভালো। তা সবাই চাঁদা দিয়েছে তো, নাকি আরো কেউ বাকি আছে? ওরা 5 জন মিলে আর কেউ বাকি থাকবে না। তাহলে টাকাগুলো ওদের থেকে নিয়ে পুলিশ স্টেশনে কিছু পাঠিয়ে দে, আর বড় ভাইকে কিছু পাঠিয়ে দে, বাকিগুলো লকারে রেখে দে। এইদিকে রফিক চৌধুরী ও টাকা ওদের হাতে দেয়। এইদিকে আকাশ লক্ষ্য করে এখানে লোকের সংখ্যা 10 জনও হবে না, সেজন্য আশেপাশে ভালো করে তাকাতে থাকে। ওই, তুই ভাবে আশেপাশে কি দেখছিস? দেখলাম তোমরা কতজন আছো। তার জন্য তোর কি কাজ?
কাজ তো আমারই। মানে আর তুই কে? ওকে কিছু বলো না, আমার অফিসে নতুন এসেছো, আর পরের মাস থেকে এই তোমাদের টাকা দিতে আসবে। ঠিক আছে, ছেড়ে দিলাম। ভাগ্য ভালো রাজীব ভাই এখানে ছিল না, যদি উনি থাকতেন তোকে তো আজ মেরে ফেলতো। নতুন তো সেই জন্য বুঝতে পারেনি, ওকে ছেড়ে দাও। ঠিক আছে, ছেড়ে দিলাম। ওর মাথায় ভালো করে কথাটা ঢুকিয়ে নে। আকাশ চলো এখান থেকে। এইদিকে আকাশ তো চলে আসে, সাথে পরিস্থিতি সবটা বুঝেও আসে। পরের দিন ইরা ঘুরতে বের হয়। এইদিকে আকাশেরও 2 দিন বের হয়। ইরা রাতে কল দেয়, তখন ভুল করে আকাশ কল রিসিভ করে। ওই এতক্ষণ লাগে কোনো কল রিসিভ করতে? আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমাকে পরে চিনিস, আগে বল তুই কে? তোকে আবার কবে থেকে রাখলো? তোর ম্যাম বা স্যারকে ডেকে দে তো। তোকে মোবাইল দিতে বলেছি, ভালো ভালো মোবাইলটা দে, নয়তো না আমি বাসালে তোকে আগে খাবো। তুই কিন্তু বেশি কথা বলছিস। তুই কোন হরিদাস ফাল যে আমার সাথে মিষ্টি করে কথা বলবো? আকাশ তো কথা বলতেছে, অন্যদিকে ইরা তো রাগের উপরে রেগে আছে। তখনই ইরার মা আকাশকে কথা বলতে দেখে। কে কল দিয়েছে? নাম জিজ্ঞেস করো, আমার কাছে দাও তো। নিন আন্টি, কথা বলেন। ইরার মা তো কল রিসিভ করে কথা বলতে থাকে। মা, কোন বেয়াদব কল রিসিভ করেছে? কেন রে, তোকে কিছু বলেছে নাকি? আমি কতবার বলেছি তোমার থেকে ফোন দিতে, কিন্তু সে কোনোভাবেই ফোন দিবে না, উল্টো বলে নাম না বললে ফোন দিবে না। আচ্ছা সেসব কথা এখন বল, তুই কবে আসবি? কালকে আসবো আমি, এটা বলার জন্য কল দিয়েছি। সাবধানে আসিস। অন্যদিকে পরের দিন আকাশ অফিসে এসে কাজ করতে থাকে। তখন খেয়াল করে একটা কালো গাড়ি করে কিছু লোক অফিসের দিকে আসতেছে, সেজন্য অফিসের নিচে নেমে আসে। ততক্ষণে খেয়াল করে রফিক চৌধুরী ওনাদের সাথে কথা বলতেছে, সেজন্য ওনাদের কাছে আসে। আঙ্কেল, কোনো সমস্যা হচ্ছে কি? তেমন কোনো সমস্যা হয়নি। ওনারা কারা? ওনারা ইনকাম ট্যাক্স অফিস থেকে এসেছে। 2 মাসের ট্যাক্স বাকি ছিল বলে ওনারা অফিসে চলে এসেছে। কি বলেন? মাত্র 2 মাস বাকি বলে এভাবে অফিসে চলে আসার কথা না? তা আপনাদের আইডি কার্ডগুলো দেখান তো। তুই কে যে তোকে আমরা কার্ড দেখাবো? আমি যে হই, কার্ড দেখাতে বলছি, কার্ড বের করো, নয়তো সিকিউরিটি ডেকে তোমাদের এখানেই ধরে রাখবো। আর তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। কার্ড বের করবেন নাকি আমি সিকিউরিটি রাখবো? এই দেখ কার্ড। কার্ড হাতে নিয়ে দেখতে থাকে, কিন্তু একটা সমস্যা হচ্ছে ওদের কারোরই কার্ডে কোনো ছবি নেই। প্রতিটা কার্ড থেকে ছবি সরিয়ে নেওয়া হয়েছে। তাহলে এটা আপনাদের কার্ড, কিন্তু একটা কার্ডেও ছবি তো নেই। এটা কি করে সম্ভব? সব কার্ডে ছবি থাকে না। তাছাড়া তুই কে যে এত কথা জিজ্ঞেস করছিস? আর একটা কথা বললে তোকে এখানেই। বাকি কথা বলার আগেই একটা ঘুষি মারে ওই লোকটার মুখে। এতে মুখের ভেতরে কয়েকটা দাঁত ভেঙে যায় আর মুখ দিয়ে রক্ত পড়তে থাকে। তা দেখে বাকিরাও মারতে আসে, কিন্তু ওরা 5 জন এসেও আকাশের সাথে 1 মিনিটও টিকতে পারেনি। সবগুলো মার খেয়ে শরীরের হাড় ভেঙে নিচে পড়ে যাচ্ছে। এবার সত্যি করে বল, তোরা কারা? আমরা এখানকার লোকাল অফিসার, ট্যাক্স অফিস থেকে ঘুষ খাইয়ে কার কার ট্যাক্সি বাকি আছে সে তথ্য সংগ্রহ করি, তারপর ওদের অফিসে এসে ট্যাক্স আদায় করি। যা কিছু পাই তা দিয়ে আমাদের চলে যায়। আগে এই সত্যিটা বলে দিলে এভাবে মার খেতে হতো না। এখন তোদের হসপিটালে পাঠিয়ে দিচ্ছি, কিছুক্ষণ পর পুলিশও পৌঁছে যাবে, বাকিটা ওরা বুঝে নিবে। ওদের নিয়ে কিছু সিকিউরিটি হসপিটালে চলে যায়। এইদিকে আকাশের সাহসিকতা আর ফাইট দেখে ইরার বাবা তো অনেক খুশি। সত্যি আকাশ, তুমি না থাকলে আমি তো ওদের মোটামুটি 10 লক্ষ টাকা দিয়েই দিতাম। শুধু কথায় বিশ্বাস করা ঠিক না। তুমি এরকম মারামারি শিখলে কিভাবে? এমনিতে এসে যায় মারামারি। তা আমাকে আজকের জন্য কি ছুটি দেওয়া যাবে? কোথায় যাবে আর ফিরবে কখন? যাব, একটু কাজ আছে, আর ফিরতে মোটামুটি রাত 12টার পর হবে। আচ্ছা, সাবধানে যেও। এইদিকে আকাশ বের হয়ে আসে। এইদিকে রফিক চৌধুরী ওনার স্ত্রীকে একটু আগে কেটে যাওয়া কথা বলে। কি বলো, ছেলেটা তো দেখি আসলে অনেক কাজের। সেটাই তো দেখতেছি। আমি আরো কয়েকটা মাস ওর কাজ দেখি, তারপর তোমার সাথে একটা বিষয় নিয়ে আলাপ করব। কোন বিষয় আর কি নিয়ে? আমি তোমাকে পরে জানাবো, আগে আমি নিজে তো শিওর হই।
ঠিক আছে। এইদিকে আজকে কিছু নতুন অফিসার আসে এই এজেন্সিতে, সেজন্য একে ওকেও ডাকা হয়। স্যার আমাকে ডেকেছেন? হ্যাঁ, আজকে আমাদের এজেন্সিতে কিছু এজেন্ট এসেছে, তাদের সাথে তোমার পরিচয় করিয়ে দিই। চলো। এই ফেজ সহ যাব। তুমি মুখ ডেকে আসো, সমস্যা নেই। ঠিক আছে স্যার, চলুন। মুখ ঢেকে চলে আসে ওই এজেন্টস গুলোর সাথে দেখা করার জন্য, ওদের সাথে পরিচিত হতে থাকে। তোমাদের সাথে পরিচয় করিয়ে দেই, ও হচ্ছে একে, এটা ওর ছদ্মনাম। ও কিন্তু 10-12টা এজেন্ট এর মতো না, ও কিন্তু 10টা এজেন্সির মধ্যে সবচেয়ে বেস্ট এজেন্ট। তাহলে বুঝতে পেরেছো? আর আমি তো কয়েকটা মাস পরে অবসরে যাব, আমার জায়গা একে দায়িত্ব পালন করবেন। এই বিষয়ে আমি পরে ঘোষণা করে জানিয়ে দিব। তোমরা যখন এসেছো তখন একে তুমি ওদের কয়েকটা ঘন্টা এজেন্ট এর দায়িত্ব আর কর্তব্য সম্পর্কে বোঝাতে থাকুন। এরপর তুমি তোমার কাজে চলে যাও। ঠিক আছে স্যার। এরপর ওদের বোঝাতে থাকে, বোঝানো প্রায় শেষ হয়ে আসলে তাহলে সবটা আশা করি বুঝতে পারছো, এখন তোমরা রেস্ট নাও। এইদিকে একে চলে আসে ওখান থেকে। রাতের বেলায় আকাশ বাসায় ফিরে, যখন ওনাদের আগেই বলে রেখেছে আকাশের ফিরতে লেট হবে, সেজন্য তেমন কোনো সমস্যা হয়নি। নিজের রুমে এসে শুয়ে পড়ে। সকালবেলায় ঘুম থেকে ফ্রেশ হয়ে নিচে নামে, তখন আকাশ নাস্তা করে নাও তাহলে। তা ইরা, ও তো রাতে ফিরছে, ওকেও ডেকে আনো। আমার হাতে তো কাজ আছে। আকাশ, তুমি বরং এরাকে ডেকে নিয়ে আসো। আমাকে দেখে আবার চিৎকার বা চেঁচামেচি করবে না তো? পারলেও আমরা সামলে নিব। যাচ্ছি তাহলে। এইদিকে চলে আসি ইরার রুমে, কিন্তু রুমের মধ্যে কাউকে দেখতে পাচ্ছে না, সেজন্য চারদিকে দেখতে থাকে, কিন্তু তাও কোথাও কেউ নেই। কিন্তু ওয়াশরুমের দরজা খোলা, সেজন্য দরজার কাছে যেতেই ইরা ও তখন গোসল করে মাত্র বের হলো। এতে করে ইরা এসে আকাশের উপরে পড়ে, তারপর ওরা দুজনেই নিচে পড়ে যায়। এইদিকে ইরা চুল থেকে পানি পড়তেছে, নাকের উপর দিয়ে পানির ফোঁটাগুলো আকাশের মুখে এসে পড়ে। এইদিকে ইরা তাড়াতাড়ি করে উঠে যায়, কিন্তু টাওয়াল আকাশের কাছেই থেকে যায়। আসলে ওরা যখন নিচে পড়েছিল তখন টাওয়ালের একটা সাইড আকাশের পিঠের নিচে চলে আসে, যা ওরা কেউ খেয়াল করেনি। ইরা তো দাঁড়িয়েই যায়, কিন্তু নিজের এরকম অবস্থা দেখে চিৎকার করে ওঠে। এইদিকে আকাশ টাওয়াল দিয়ে ইরাকে ঢেকে দেয়। ইরা তো চিৎকার করছে, কিন্তু আকাশ ইরাকে বারবার থামানোর চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তাও কোনোভাবেই পারছে না। সেজন্য বাধ্য হয়ে ইরাকে দেয়ালের সাথে চেপে ধরে, মুখে হাত দিয়ে রাখে যেন চিৎকার বাহিরে না যায়। এত জোরে চিৎকার করলে কানের পর্দা তো ফেটে যাবে। দেখো যা হওয়ার হয়েছে, এতে তোমারও দোষ নেই, আমারও কোনো দোষ নেই। এটা শুধু অ্যাক্সিডেন্ট হিসেবে ধরে নিন। ভাগ্য ভালো শুধু আমরা দুজনই ছিলাম, তাই এই ব্যাপারটা এখানেই ধামাচাপা দিয়ে দিন। এবার ফ্রেশ হয়ে নিচে নেমে আসেন, আন্টি আপনাকে খাবার খেতে ডাকছে। এইদিকে ইরা কোনো কথা বলতে পারছে না, সেজন্য ইশারা করলে আকাশ হাত সরিয়ে নেয়। কিন্তু ইরা আবারও চিৎকার করতে যাবে, যখনই আকাশ কিস করে বসে। 2 মিনিট পরে ছেড়ে দেয়। যদি আরেকবার চিৎকার করেন তাহলে বেদ কিন্তু এখানেই আছে। কিস করাতে ইরা বসে পড়ে ওখানেই, মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। সেই সুযোগ আকাশ নিচে নেমে আসে। কি ব্যাপার আকাশ, এরা চিৎকার করলো কেন? আন্টি আপনাকে তো আগেই বলেছিলাম, আপনি তো কোনো কথাই শুনলেন না। তাই বলে এরকম ভাবে চিৎকার করবে? আসলে শুনে নেবেন কেন চিৎকার করছে। আচ্ছা, ও আসুক। এইদিকে 10 মিনিট পরে ইরা যখন নেমে আসে, তখন তো ইরাকে দেখে পুরাই অবাক হয়ে যায়। এটা কি করে সম্ভব? আমি তো ওকে, কিন্তু ও তো এখানে। তখন তো ঠিক মতো খেয়ালও করিনি, কিন্তু এখন তো নিজেই দেখে। এইদিকে আকাশকে দেখে ইরার রাগ তো আরো বেড়ে যায়। ওই ছেলে আমার রুমে কেন এসেছে? আমি পাঠিয়েছি। তুমি কেন পাঠালে? সবাই একসাথে নাস্তা করব, সেজন্য তোর বাবাকে বললাম তোকে ডাকার জন্য। কেন তুমি আসলে পারতে না? আমার কাছে ছিল বলে আমি ওকে পাঠিয়েছি। তা তুই এরকম ভাবে চিৎকার কেন করলি বলতো? তুমি জানো কি হয়েছে? আকাশ তো সবই বলেছে। সব বলেছে মানে কি বলেছে? এই যে তুই ওকে দেখলে চিৎকার করবি, রুম থেকে তাড়িয়ে দিবি,
এগুলো আর কি। এর চেয়ে বেশি কিছু আর বলেনি তো? আরো কিছু হয়েছে নাকি? না মা, আমি ঠিক আছে, কোনো কিছুই হয়নি। এখন খেতে বস। এইদিকে ইরা চুপ করে আছে, কেননা ও যদি এখন কোনো কিছু বলে তাহলে উল্টো ওর জন্যই লজ্জাজনক। এইদিকে আকাশ তো ইরার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে, যা ইরার শরীরে মরিচের জালের মতো অবস্থা, কিন্তু পারছে না বলতে, সেজন্য চুপচাপ খেয়ে নিতে থাকে। এইদিকে ইরার বাবার আর আকাশ চলে যায়। তখন ইরা ওর মায়ের সাথে ড্রয়িং রুমে আসে। আমু, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? তাড়াতাড়ি করে বল। তুমি কোথাও বের হবে নাকি? আমি এখন কোথায় যাব? আশ্চর্য, দেখছিস না টিভি দেখছি। যা বলার তাড়াতাড়ি করে বল। আম্মু, ওই ছেলেটাকে আর আমাদের বাসায় কেন? ওই ছেলের মন অনেক ভালো, তার উপর ছেলেটা দেখতে অনেক সুন্দর, লম্বা, শিক্ষিত। তার উপর ইরার মা আকাশের ব্যাপারে বাকি কথাগুলো বলতে থাকে। সবটা শোনার পরে হয়েছে হয়েছে, আর কিছু বলতে হবে না। এখন এটা বলো, ওই ছেলে কখন এই বাড়ি ছাড়বে? মানে কি আম্মু? তাহলে কি ওই ছেলের সাথে আমি একই বাসায় থাকবো সারাক্ষণ? এদের স্বভাব তো ভালো না, কিছুই করেনি। আমি চাই না ও বাসায় থাকুক। তাছাড়া তুমি একটা জিনিস চিন্তা করো, একটা অপরিচিত ছেলের সাথে একই ছাদ নিচে আমি থাকবো কি করে? আমি বুঝি না, ওই ছেলে 2 দিনে তোমাকে কি এমন খাইয়ে দিল যে তোমরা এখন আমার কথাই শুনছো না? কি রকম ছেলে এটা তো বোঝাই হয়ে গেছে আমার। এইদিকে এদের আলাপ তো শেষ, অন্যদিকে চলুন বাকি কিছু আলাপ আমরা শুনে আসি অফিস থেকে। আকাশ, তুমি কি ফ্রি আছো? হ্যাঁ আঙ্কেল, আমি তো এখন ফ্রি আছি। আমার রুমে আসো তো। জি আঙ্কেল, আসতেছে। 5 মিনিট পরে আঙ্কেলের রুমে আসে, এসে দেখে উনি একটা বিষয় নিয়ে চিন্তিত আছে। কিছু হয়েছে কি? একটা সমস্যায় পড়ে গেছি। কি রকম সমস্যা? আমাকে একবার দেশের বাইরে যেতে হবে। কবে যাবেন? আর যাওনি এত চিন্তিত কেন হচ্ছেন? আমি এই সময় দেশের বাইরে এলে ব্যবসার দেখাশোনা করবে কি? আমি তো এখনো সেরকম ব্যবসায় ভুল করতে পারিনি, পারলে তো নিজেই করতে পারতাম। একটা কাজ করো তাহলে। কি কাজ? তুমি না হয় দেশের বাইরে এসে সে কাজটা করে দিও। কিন্তু আমি কি বুঝবো এই সব কিছু? আমি একটা ফাইলে সবটা লিখে দেব, তুমি শুধু ফাইল নিয়ে গেলেই হবে। বাকিটা ওনারা সব করে দিয়ে তোমাকে একটা জিনিস দেবে, ওটা তুমি সাথে করে নিয়ে আসবে, ব্যাস তাহলেই হবে। ঠিক আছে, তাহলে আমার যাওয়ার ব্যবস্থা করেন। আমরা যখন বাসায় যাব তুমি তাহলে পাসপোর্ট আমাকে পাঠিয়ে দিও। ঠিক আছে, আমি তাহলে এখন কেবিনে গেলাম। এইদিকে ভার্সিটিতে ইরা ওর বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছিল, তখনই এত সহজে কি খোঁজ পাবো? মনে তো হচ্ছে তাই করতে হবে। এখন চল বাসায় যাই, ভালো লাগছে না। এইদিকে বাসায় আসে, রাতে ইরার বাবা মা সবাই মিলে খেতে বসে। তখন ইরার বাবা আকাশের দেশের বাইরে যাওয়ার ব্যাপারটা বলে। পাসপোর্ট এনেছো? এই নিন আঙ্কেল। ইরার বাবা পাসপোর্ট দেখে অবাক হয়ে যায়, কেননা এটা 4-5টা পাসপোর্টের মতো সাধারণ কোনো পাসপোর্ট ছিল না। এটা পাসপোর্ট নাকি অন্য কিছু? কেন আঙ্কেল, কোনো সমস্যা? আসলে এরকম পাসপোর্ট তো আমি কখনো দেখিনি। তার উপর এইদিকে এদের কথার মাঝে ইরা ওর রুমে এসে ওর পাসপোর্টটা নিয়ে ওর বাবার কাছে দেয়। এই না আব্বু, আমার পাসপোর্ট। তোর পাসপোর্ট দিয়ে আমি কি করব? তুমি ওকে দেশের বাইরে পাঠাবে, যদি ও ফিরে না আসে। আনতে পাঠাচ্ছ, যদি তা নিয়ে পালিয়ে যায় সেজন্য তো আমিও যাব তার সাথে। তাছাড়া তুমি কিন্তু ওদের বলে দিও ওনারা সবকিছু যেন আমার কাছে দেয়। এটা কোনো কথা? শুধু শুধু তোর কি জন্য যাওয়ার দরকার? থাক, আঙ্কেল যখন আসতে চাইছে আসুক, আপনি ওনাদের বলে দিন সবকিছু যেন ওনার হাতেই দেয়। কিন্তু তা কি করে হয়? আমার হাতে দেখবো, ওনার হাতে দেখ, জিনিসটা নিয়ে এখানে আসতে পারলেই হবে। ঠিক আছে, আমি তাহলে পাসপোর্টগুলো পাঠিয়ে দিচ্ছি টিকিট করার জন্য। এইদিকে ওদের পাসপোর্টগুলো ইরার বাবা ওনার ম্যানেজারের হাতে দেয়। এখানে 2টো পাসপোর্ট আছে, এইগুলো টিকিট কাটার ব্যবস্থা করুন। ম্যানেজার চলে আসে টিকিট করার জন্য। দুজনেরই টিকিট কাটা শেষ। 3 দিন পরেই ওদের ফ্লাইট। এদের দিকে আকাশ রুমে বসে আছে। ইরার বাবা আকাশকে সবটা বুঝিয়ে দিতে থাকে। মোটামুটি 2 দিনে উনি আকাশকে অনেক কিছুই বুঝিয়ে দেয়। পরের দিন ওরা বের হয়, তখন ইরার বাবা আকাশকে নিয়ে একটু সাইডে আসে। বুঝতেই তো পারছে না, আমার মেয়েটা অনেক জেদি, ও রাগী, ওর খেয়াল রেখো। চিন্তা করবেন না আঙ্কেল, আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব।
আপনি শুধু দোয়া করেন। যাও তাহলে, সাবধানে। এইদিকে ওরা দুজনে সবটা শেষ করে প্লেনে এসে বসে পড়ে। এইদিকে এরা যেতে থাকুক, অন্যদিকে আমরা অন্যদিকে দেখে আসি কি হয় ওখানে। অন্যদিকে স্যার, আমাদের একে স্যার কোথায়? আপনি তো বলেছিলেন দেশের বাইরে আমাদের একটা ছোট করে মিশন আছে। সেই মিশন সম্পর্কে তো এখনো কোনো তথ্য বলিনি বা মিশন সম্পর্কে তেমন কিছু জানি না। আসলে স্যার, কথাটা ওইভাবে বলতে চাইনি। আসলে এমন মিশনে যাওয়ার আগে তো আমাদের সেই সম্পর্কে সামান্য কিছু ধারণা দেওয়া হয়। আমরা কি করে করব না করব, কোথায় নামবো, কিভাবে আমরা যাব, কিন্তু 3 দিন পরেই তো মিশন, সেজন্য জিজ্ঞেস করা। এইদিকে ওরা তো ভিডিও দেখতে থাকে। এরপর ওদের স্যার ওখানে ওদের বাকিটা বোঝাতে থাকে। এইদিকে ওদের পাঠিয়ে দেয় কাশ্মীরের দিকে। ওরা আবারও সেম 15 জন এজেন্ট নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে চলুন আকাশ আর ইরা কি করছে তা আমরা দেখে আসি। ওরা দুজনেই এয়ারপোর্ট থেকে বের হয়ে নিচে নামে। আমরা এখন যাচ্ছি কোথায়? আপাতত হোটেলে যাব। কোন হোটেলে যাব? এখন কি করে তা বলবো। আচ্ছা, আমরা যে অফিসের কাজের ব্যাপারে যাব, এই অফিসটা যেখানে, আমরা তার আশপাশের কোনো হোটেলেই তো থাকতে পারি। এত বুদ্ধি নিয়ে থাকেন কি করে? আমার বারবার একটা বুদ্ধি বেশি, সে আর নতুন কি। এবার বকবক বন্ধ হলে আমরা সামনের দিকে এগোতে পারি। ঠিক আছে, চলুন। এরপর ওরা একটা ট্রেনে উঠে পড়ে। ট্রেনে করে হোটেলে আসার পরিবর্তে চলে আসে একটা বাড়িতে। বাড়িটার সামনের দিক থেকে অনেক পুরনো আর ছোট মনে হচ্ছিল, কিন্তু ভিতরে ঢুকে ইরা তো অবাক হয়, কেননা ভিতরটা অনেক বড় ছিল। এটা কার বাড়ি? কার আবার? আমার বাড়ি। এই, আমাকে দেখে কি আপনার মদন বলে মনে হয়? মদন কেন মনে হবে? এই যে এই বাড়িটা যদি আপনার হয়, তাহলে আমাদের বাড়িতে কেন পড়ে আছেন? সে আমার ইচ্ছে। এখন মুখটা বন্ধ রেখে ফ্রেশ হয়ে নিন। ইরা কোনো কথা না বলে ফ্রেশ হয়ে নেয়। কিছুক্ষণ পরে আকাশের কিছু কাজ আছে, সেজন্য ইরাকে কিছু খাবার আর নাস্তা দিয়ে যায়। আমার ফিরতে রাত হবে। এখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, কোনো কিছু লাগলে কল করবেন। এখানে নাস্তা আর এখানে খাবার আছে, খেয়ে রাতে শুয়ে পড়বেন। আমাকে এইসব খাইয়ে উল্টাপাল্টা কোনো কিছু করার চিন্তা করছেন না তো? আপনার মাথায় কি এসব ছাড়ার কোনো ভালো কিছু আসে না? আসবে কি করে? নিজে না খেয়ে আমাকে খেতে বলছেন, এতে মাথায় তো অনেক কিছুই আসবে। আকাশ কথাটা শুনে প্রতিটা আইটেম থেকে কিছু কিছু করে খেয়ে নেয়। এবার তো বিশ্বাস হলো খাবারে কিছু নেই। ঠিক আছে, জানতে হবে। আসার সময় কিছু চকলেট নিয়ে আসবেন মনে করে। এইদিকে আকাশ রুমটা বাহির থেকে লক করে বের হয়ে আসে। আসার সময় ইরার বাবাকে কল দিয়ে সবটা বলে দেয়। অন্যদিকে হ্যাঁ স্যার, আমি পৌঁছে গেছি। আমাদের বাকি এজেন্টগুলো যখন ওইদিকে থাকবে তখন টেবিল মনে করবে আমাদের এজেন্টগুলো ওইদিকে আছে। এখন আমি যাচ্ছি টেবিলের কাছে। আপনি একটা কাজ করুন, এই দেশের একটা এজেন্সির সাথে কথা বলে আমাকে কিছু হাতিয়ার দেওয়ার ব্যবস্থা করুন। কিছু সমস্যার কারণে সেগুলো আমি আনতে পারিনি। ঠিক আছে স্যার। একে ওইদিকে যায়। ওদের অফিসের সামনে এসে ওর স্যারকে কল দেয়। এতে একজন অফিসার নিচে নামে। আপনার নাম কি? নাম বলার প্রয়োজন নেই, আমার কিছু হাতিয়ার লাগবে। হাতিয়ার তো দেওয়া যাবে, কিন্তু আপনাকে সেসব হাতিয়ার আবার ফেরতও দিতে হবে। হাতিয়ার ফেরত তো দিব, কিন্তু যেগুলো খরচ করব সেগুলো ফেরত কি করে দিব? আচ্ছা, আমিও আপনার সাথে যাব। ঠিক আছে, চলুন। এইদিকে একে হাতিয়ার নিতে থাকে। অন্যদিকে কি খবর? এইদিকে অফিসার আর একে চলে আসে একটা ঠিকানায়। এত বড় একটা জায়গা, আমরা মানুষ মাত্র 2 জন। তোমার কি ভয় হচ্ছে? আমরা লোক কম হওয়াতে একটু তো হচ্ছে, বুঝতেই তো পারছেন। ওরা ঠিক কতজন আছে আমাদের জন্য সেটা তো জানি না। তাহলে কাজ করো, তুমি এখানে থাকো, আমি ভেতরে এসে দেখে যাচ্ছি। এটা তোমার কাছে রাখো, যদি আমি সমস্যায় পড়ি এটাতে করে তোমাকে সিগন্যাল দেব, তুমি এটার সাহায্যে আমার কাছে চলে আসতে পারবে। আচ্ছা ঠিক আছে। এইদিকে একে ভিতরে আসে, এসে নিজের মতো করে বাকি কাজ করতে থাকে। কিছু কিছু জায়গা বোমা লাগিয়ে দেয়, কিন্তু ওই জায়গায় তেমন কোনো লোককে দেখতে পারছে না। সেজন্য ভিতরের রুমগুলো দেখতে থাকে, কিন্তু তাও খুঁজে পাচ্ছে না। সেজন্য সন্দেহ আরো বেড়ে যায়। কি ব্যাপার, এখানে তো 10 জন হলেও লোক থাকার কথা, কিন্তু একজনও দেখছি না, ব্যাপারটা কি? এইদিকে ডেভিল আর ওর লোক বসে আছে ওই বাড়ির 40 ফুট নিচে। আসলে এই বাড়ির কিছু কিছু সিক্রেট রুম আছে, কিন্তু একে তো আর জানে না। সেজন্য পুরো বাড়ি বোমা দিয়ে উড়িয়ে দেয়। এইদিকে ডেভিল আর ওর লোকেরা বুঝতে পারে
এইদিকে কল দেয় ওর স্যারকে। এখানে তো কাউকেই পাইনি, সব কয়েকটা খালি রুম, কোনো রুমে লোকই নেই। তার সম্ভব না, আমি তো বোমা দিয়ে পুরো বাড়িটা ধ্বংস করে দিয়েছি। যদি কেউ থাকে তার বাঁচার কোনো আশঙ্কা নেই। ঠিক আছে স্যার। এইদিকে ওই অফিসারকে কিছু বন্দুক দিয়ে দেয়। বোমাগুলো কোথায়? এত বড় একটা বাড়ি কি গুলি করে ভাঙবো নাকি? তাই বলে সবগুলো বোমা খরচ করে ফেলবেন? তোমার তো ভাগ্য ভালো বন্দুকগুলো পেয়েছ, যদি ভিতরে কেউ থাকতো তাহলে তো এটাও তুমি ফেরত পেতে না। এবার এগুলো নিয়ে তোমার এজেন্সিতে যাও। আপনি কোথায় যাবেন? আমি যাব আমার কাছে। এরপর দুজন দুই দিকে চলে আসে। রাতে ইরার কথা মতো চকলেট নিয়ে আসে, কিন্তু রাত হয়ে যাওয়াতে আর ওই রুমে যায়নি। ফ্রিজের মধ্যে সবগুলো চকলেট রেখে দেয়। পরের দিন সকালে ইরা ফ্রেশ হয়ে এসে দেখে আকাশ নাস্তা করতেছে। এটা কি হলো? কই কি হলো? আমাকে একা রেখে খাওয়া কেন শুরু করলেন? আপনি ঘুমাচ্ছেন বলে আমি ডিস্টার্ব করলাম না। আমার নাস্তা কোথায়? সামনে রাখা আছে। এরপর ইরা বসে খেতে শুরু করে। খাওয়া শেষ করে আমরা বের হব কখন ফাইল নিয়ে? মাত্র সকাল হলো, এখন অনেকটা সময় বাকি আছে। বিকেল 4টায় মিটিং। এরপর কি আমরা আবার দেশে ফিরে যাব? এত তাড়াতাড়ি বললে তো ফেরা যায় না। কাজ তো শেষ হয়ে যাবে, তাহলে এখানে শুধু শুধু কেন বসে থাকবো? আপনাকে বসে থাকতে কে বলেছে? আশেপাশে ঘুরে দেখবেন। আমি কি রাস্তাঘাট চিনি নাকি যে ঘুরে দেখাবো? বাচ্চা মেয়ে হলে ভেবে নিতাম হারিয়ে যাবেন, কিন্তু এত বড় হয়ে হারিয়ে যাওয়ার প্রশ্নই তো ওঠে না। তাও আমি একটা মেয়ে রাস্তায় বের হবো, ছেলেরা যদি কাজের পরে যদি সময় পাই তাহলে যাব। ঠিক আছে। এরপর বিকেলে ওরা দুজনে বের হয় ফাইল নিয়ে। ওরা প্রথমে একটা অফিসে আসে। এখানে এসে ফাইলগুলো পড়তে থাকে। তখনই কয়েকটা লোক ওদের সামনে আসে। এখানে মিস্টার আকাশকে? জি আমি। স্যার আপনাকে ভেতরে ডাকছে। আমিও আসবো ভেতরে। সরি, আপনাকে ভেতরে নেওয়া যাবে না। কথাটা শুনে এরা মন খারাপ করে বসে আছে। ভিতরে এসে কাজ করতে থাকে। তারপর ওনারা কিছু পেপার আর একটা হার্ড ডিস্ক দেয়। ওটা নিয়ে বেরিয়ে আসে। আকাশের হাতে দেখা মাত্রই, কি আছে এটাতে? কি আর হবে, একটা ছোটখাটো বোম। ভেতর থেকে যা দেখেছি, এটা আমার হাতে দাও, আমি এটা বাবার হাতে তুলে দিব। ঠিক আছে নিন তাহলে। আচ্ছা, কাজ তো শেষ। আমরা এখন কোথাও থেকে ঘুরে আসলেও তো পারি। কিন্তু এগুলো নিয়ে বের হওয়াটা রিস্ক হয়ে যাবে। সত্যি তো, আমি তো এটা ভাবিনি। তাহলে এটা বাসায় রেখে তারপর না হয় আমরা ঘুরতে যাব। আমরা এখান থেকে বাসায় পৌঁছাতে 30 মিনিট, এখন বাজে 6টা। এত রাতে বের হওয়াটা ঠিক হবে না। তাহলে কালকে বের হবো, ঠিক আছে? আচ্ছা তাই হবে। ওরা ওইগুলো নিয়ে বাসায় চলে আসে। পরের দিন ওরা ঘুরতে বের হয়। কিন্তু ইরা একটা জিনিস খেয়াল করে, সেটা হলো আকাশ এখানকার প্রায় অনেক কিছুই চিনে। সেই জন্য একটু বেশি অবাক হয়। আচ্ছা, তুমি এত কিছু চিনো কি করে? তা জেনে আপনার কি কাজ? বললে সমস্যা কি? সমস্যা আছে বলে এখন বলছি না। এরা চুপ করে আছে, আর কোনো কিছু প্রশ্নই করেনি। এইদিকে ওদের ঘোরা শেষ হয়ে যায়। রাতে ওরা সব কিছু গুছিয়ে নিয়ে বের হয় এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্টে থেকে ওরা নিজেদের দেশে ফিরে আসে। ওদের আনতে কেউ আসেনি এয়ারপোর্টে, কেননা সবাই তো যে যার মতো করে ব্যস্ত আছে। সেজন্য ওরা বাসায় আসে। এসে ইরা ওর বাবার হাতে ওইগুলো তুলে দেয়। আমি তো জানি না। আচ্ছা তুই রুমে যা, আমি আকাশের থেকে পরে জেনে নিব। কথাটা শুনে কিছুটা রাগ হয় ইরার, কেননা আকাশ আসাতে ইরাকে কেউ কোনো পাত্তাই দিচ্ছে না ঠিক মতো। পরের দিন ইরা যায় ভার্সিটিতে, আর আকাশ আসে অফিসে। ভার্সিটির মধ্যে, কিরে এতদিন কোথায় ছিলি তুই? দেশের বাইরে ছিলাম। হঠাৎ করে দেশের বাইরে, ব্যাপারটা কি বলতো? আরে তেমন কিছু না, অফিসের কিছু কাজে গিয়েছিলাম। তুই একা গিয়েছিস নাকি সাথে আরো কেউ ছিল? ইরা প্রথমে ভেবেছিল বলবে না, কিন্তু পরে ঠিকই স্বীকার হয়। বাহ, বিয়ে না হতে হানিমুন? কার বিয়ের কিসের হানিমুন? তার আবার তোর আর ওই ছেলেটার? তোদের কি মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি? হ্যাঁ, মাথা কেন যাবে শুনি? আমি ওই ছেলের সাথে দুই চোখে সহ্য করতে পারি না। ওই ছেলেকে কিভাবে আমার বাসা থেকে বের করবো সেটাই আইডিয়া দে। তুই কিছু কাজ করে নিতে পারলেই হয়ে যাবে। যেমন কি কাজ? ওই ছেলেকে প্রতিনিয়ত অফিসে অপমান করবি, বাসায়ও সেম ভাবে অপমান করবি। দেখবি ছেলেটা অফিস থেকে তো যাবেই, সাথে বাসা থেকেও। তাহলে এখন আমাকে আগে অফিসে বসতে হবে। ঠিক বলছিস। ও আমাকে কয়েকবার বলেছিল, কিন্তু আমি তো এত পেরে নিতে পারবো না বলে বাবাকে মানা করে দিয়েছি। এখন সে সুযোগ আমার কাছে লাগাতে হবে যে কোনোভাবে। তুই অফিসে ঢুকে ওই ছেলেকে সব সময় তোর আশেপাশে রাখবি, ওকে দিয়ে সব সময় কাজ করাবি। তবে এগুলো কি ঠিক হবে? কেন ঠিক হবে না?
আঙ্কেল এখন তোর থেকেও ওই ছেলেকে বেশি গুরুত্ব দেয়। এরকম যদি চলতে থাকে তাহলে একটা সময় দেখবি তোর বিয়ে হয়ে যাওয়ার পরে তোর মা বাবার ক্ষতি করে সব কিছু নিজের করে নেবে। তখন তোর নিজের বলতে কিছুই থাকবে না। আমি তো এত কিছু ভেবে দেখিনি। সেই জন্যই তো বললাম এখনো সময় আছে, নিজেকে ঠিক কর, নয়তো দেখবি কোন ফাঁকে তোদের সব কিছু নিয়ে উড়ে চলে যাবে। তাহলে একটা কাজ করি, আমি ওই ছেলেকে বাবা মার চোখে আমি খারাপ বানিয়ে দিই। কিভাবে বানাবি? তুমি অফিসার হিসেবে চোখটা গরমিল করে দেখবো, এরপর আস্তে আস্তে বিভিন্নভাবে যে কোনো রকমে ওকে তো খারাপ বানাবই, খানো না। এরপর এরকম হতে থাকলে তো বাসায় আমাকে কেউ পাত্তেই দিবে না। সেই জন্যই তো বলছি এখনই শুরু করে দে। আচ্ছা, রাতেই আমি বাবাকে বলবো যে আমি অফিসে বসবো। ঠিক আছে, তুই এখন বাসায় যা, আমরাও বাসায় যাব। এই বলে ওরা যে যার বাসায় তো চলে আসে। রাতের বেলায় ইরা আর আকাশ সাথে ইরার বাবা মা একসাথে খেতে বসে। বাবা, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বল? আমি কাল থেকে কোম্পানিতে জয়েন করব। এটা তো অনেক খুশির কথা। সত্যি বলছো তো? সত্যি বলছি। তবে তোকেও আকাশের মতো প্রথম থেকে নিচু অবস্থান থেকে শুরু করতে হবে। নিচু অবস্থান বলতে? যেমন ধরে নিস্তব্ধ থেকে শুরু করে উপর দিকে আসতে হবে। বাবা, এটা তুমি কোনো কথা বললে? আমি যদি নিম্ন পদস্থ থেকে শুরুই করি তাহলে আমি তোমার মেয়ে হয়ে কেন অফিসটাকে জয়েন করব? এটা তো আমি অন্য কোম্পানিতে জয়েন করতে পারি। তাহলে তুমি কি চাচ্ছ সেটা আমাকে বলো। আমি সরাসরি তোমার আগের পোস্টেই জয়েন করব। এক কথায় তোমার পরেই আমার হতেই থাকতে হবে পুরো অফিসটার কন্ট্রোল। এটা আবার কেমন কথা? আম্মু, তুমি আব্বুকে কিছু বোঝাও। এরার আব্বু, এরা যদি প্রথম থেকে শুরু করে তাহলে পরবর্তীতে ওকে তুমি এমডি যে বানাবে তখন কি ওর সম্মান থাকবে? ব্যবসায় ক্ষেত্রে তুমি কোনো কথা বলবে না। এটা কোনো ছেলে খেলা না যে বললেই কাউকে এমডি স্থানে দিয়ে দেওয়া যায়। ওহ, তো তোমারই মেয়ে, ভুল করলে তুমি তো আসোই। ভুল করে লক্ষ লক্ষ টাকা লস করবে, এটা কি মেনে নেওয়া যায় নাকি? তাছাড়া তুমি তো আসোই, তোমার পাশে রেখে ওকে শিখাও। আব্বু, তোমার পাশে রাখলেই হবে আমাকে। থাক আঙ্কেল, রেখে দিন, আমরা তো আছে। আপনার থেকে না হয় শিখে নেবে, ভুল হলে শুধরে নিতে পারবে। ঠিক আছে, তুমি যখন বলতেছো তখন কাল থেকে না হয় আসতে পারে। এইদিকে ইরা কিছুটা খুশি হলেও মনের দিক থেকে অনেক রেগে আছে, কেননা ইরার বাবা আকাশের কথাই ইরাকে ওনার সাথে রাখতে রাজি হয়েছে সেজন্য। তাও কাউকে কিছু বুঝতে দেয়নি। খাওয়া শেষ হলে রুমে চলে আসে, এসে পুরো ঘটনা তানু আর রিমুকে বলে। ওরা সবটা শোনার পরে তাই তো দেখলাম, এখন কাল থেকে অফিসে যাই, তারপর আমি বাকিটা বুঝে নিব আস্তে আস্তে। পরের দিন ইরার বাবা, ইরা আর আকাশ তিনজনই একসাথে বের হয় অফিসের দিকে। প্রথম দিন ইরার মোটামুটি বোরিং লাগলো, কেননা ইরা তো কোনো কিছুই বোঝে না, সেজন্য কোনো কাজও ওকে করতে হয়নি। এভাবে দেখতে দেখতে এক সপ্তাহ কেটে যায়। তানু ইরাকে কল দেয়। আজকে একটা ফাইলে ঝামেলা করে এসেছি আকাশকে ফাঁসানোর জন্য। কাল আমি অফিসে যাব না। আমি যদি যাই কিছু ঝামেলা আমাকে নিয়েও হতে পারে, সেজন্য সব ঝামেলা আকাশের উপর দিয়ে যাক। এইদিকে ইরার বাবা অফিসের ফাইল দেখে অবাক হয়, কেননা প্রায় 80 লক্ষ টাকার হিসেব এখানে গরমিল আছে, সেজন্য আকাশকে ডেকে পাঠায়। আকাশ, এই ফাইল কি তুমি তৈরি করেছো?